সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম। আন্তঃনাবিক বল সংজ্ঞা: অনুসমূহের মধ্যে ক্রিয়াশীল বলকে আন্তঃনাবিক বল বলা হয় থাকে। এটি মূলত এই বল প্রধানত বৈদ্যুতিক বল নির্ভরশীলতা। এটি অনুরূপ ক্রিয়াশীল এই বল তার অনুদ্ধার মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভরশীল সৃষ্টির কারণ হচ্ছে আন্তঃনাবিক বল সৃষ্টিটা দুটি ধরন হচ্ছে। পারিভাষিক অণুগুলোর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়াটা হলে তার সৃষ্ট বিভব শক্তি এবং অণুগুলোর তাপীয় শক্তি, যা প্রকৃতপক্ষে অণুগুলোর গতিশক্তি। এই শক্তি বস্তুর উষ্ণতার উপর নির্ভর করে। প্রত্যায়ন বল সংজ্ঞা: কোনো ক্যালসিত পদার্থের উপর বল প্রয়োগ করলে তার অণুগুলোর সরণের বিপরীত দিকে যে বল সৃষ্টি করে তাকে প্রত্যায়ন বল বলা হয়। প্রকারভেদ হচ্ছে প্রযুক্ত বল বস্তুটিকে টেনে প্রসারিত করতে চাইলে এবং অণুগুলো পারস্পরিক দূরত্ব বেড়ে যায়, এবং প্রত্যায়ন বল হয় আকস্মিক। প্রযুক্ত বল তার বস্তুটিকে সংকুচিত করতে চাইলে প্রত্যায়ন বল হবে বিকর্ষী ক্রিয়া, তার বস্তুর সাম্যাবস্থানের জন্য প্রযুক্ত বল এবং প্রত্যায়ন বল পরস্পর বিরোধী এবং পরিমাণের সমান হতে হবে। এই প্রত্যায়ন বলকে স্থিতিস্থাপক বল বলা হয়। তার কঠিন তরল এবং বায়বীয় পদার্থের আণবিক পদার্থ। তার কঠিন হচ্ছে নিষ্ঠ আকার ও আয়তন রয়েছে। তরলের হচ্ছে নিষ্ঠ আয়তন আছে কিন্তু নিষ্ঠ আকার নেই। বায়বীয় হচ্ছে নিষ্ঠ আকার ও আয়তন নেই। তারপর হচ্ছে কঠিনের ক্ষেত্রে হচ্ছে আন্তঃনাবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি হয়ে থাকে। তরলের ক্ষেত্রে হচ্ছে আন্তঃনাবিক আকর্ষণ, তারপর হচ্ছে কঠিন পদার্থের সবচেয়ে কম হয়ে থাকে। তার বায়বীয় হচ্ছে আন্তঃনাবিক আকর্ষণ সবচেয়ে কম হয়ে থাকে। কঠিনের ক্ষেত্রে হচ্ছে আন্তঃনাবিক দূরত্ব সবচেয়ে কম হয়ে থাকে। তরলের ক্ষেত্রে হচ্ছে আন্তঃনাবিক দূরত্ব মোটামুটি বেশি হয়ে থাকে। বায়বীর ক্ষেত্রে হচ্ছে আন্তঃনাবিক দূরত্ব সবচেয়ে বেশি হয়ে থাকে। কঠিনের ক্ষেত্রে কপর গতি থাকলে ঘূর্ণন বা স্থানান্তর গতি নেই। অপরদিকে তরলের ক্ষেত্রে হচ্ছে তরল পদার্থের সমূহ কম্পিত, আবৃত এবং নির্দিষ্ট সীমার মধ্যে স্থানান্তরিত হতে পারে। তারপর হচ্ছে বায়বীর ক্ষেত্রে হচ্ছে আণবিক কম্পন, আবর্তন এবং স্থানান্তর গতি রয়েছে। কঠিনের ক্ষেত্রে চাপ প্রয়োগে আয়তন সংকুচিত হয় না। তরলের ক্ষেত্রে হচ্ছে চাপ প্রয়োগে তার হচ্ছে তরল পদার্থের উল্লেখযোগ্য সংকোচন করে না। তারপর হচ্ছে বায়বীর ক্ষেত্রে হচ্ছে চাপ প্রয়োগে তার হচ্ছে আয়তন ব্যাপকভাবে হ্রাস পায়। কঠিনের ক্ষেত্রে আন্তঃনাবিক আকর্ষণ তার হচ্ছে গতিশক্তি বেশি হয়ে থাকে। তরলের ক্ষেত্রে হচ্ছে আন্তঃনাবিক আকর্ষণ এবং গতিশক্তির মান কাছাকাছি হয়ে থাকে। বায়বীর ক্ষেত্রে গতিশক্তির মান এবং আন্তঃনাবিক আকর্ষণ বলে চেয়ে বেশি হয়ে থাকে। তার হচ্ছে কঠিনের ক্ষেত্রে হচ্ছে কণাগুলো পরস্পরের সংস্পর্শে থাকে। তরলের ক্ষেত্রে হচ্ছে কণাগুলো কাছাকাছি থাকে। তার হচ্ছে বায়বীর ক্ষেত্রে হচ্ছে কণাগুলো ব্যাপকভাবে ছড়িয়ে থাকে। খেয়াল করো, সাধারণ ধর্ম হচ্ছে সকল পদার্থের সাধারণ ধর্ম হচ্ছে স্থিতিস্থাপকতা। তার হচ্ছে রৈখিক সাধারণ ধর্ম হচ্ছে সচলতা। তরল পদার্থের সাধারণ ধর্ম হচ্ছে বিস্ফোরণ। পদার্থের বন্ধন পদার্থের গঠনের প্রকৃতি এবং মিথস্ক্রিয়া অনুসারে তার হচ্ছে পদার্থের বন্ধন 5 প্রকার হয়ে থাকে। আণবিক বন্ধন, সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন, ধাতব বন্ধন। তার হচ্ছে ভ্যান ডার ওয়ালস জনিত বন্ধন হচ্ছে বন্ধন শক্তির ভিত্তিতে। তার হচ্ছে প্রাথমিক বন্ধন, সেকেন্ডারি বন্ধন। তারপর হচ্ছে আয়নিক বন্ধন হচ্ছে সোডিয়াম উদাহরণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড। তার হচ্ছে ইত্যাদি হচ্ছে বন্ধন। তার হচ্ছে আণবিক বন্ধন গঠনের শর্ত হচ্ছে 3টি শর্ত প্রয়োজন হচ্ছে। প্রথম, মৌলের নিম্ন আয়নীকরণ শক্তি। তার হচ্ছে দ্বিতীয়, মৌলের হচ্ছে উচ্চ আয়নীকরণ ইলেকট্রন শক্তি। তার হচ্ছে গঠিত যৌগের উচ্চ ল্যাটিস শক্তি। তার হচ্ছে কোনো কঠিন পদার্থে অনুবায়ন হলো তার যে অবস্থান দখল করে তাদেরকে ল্যাটিস বিন্দু বলে। তারপর হচ্ছে আণবিক বন্ধনযুক্ত গ্লাসের বৈশিষ্ট্য হচ্ছে বেশি শক্ত এবং লবণাঙ্ক স্থূলাঙ্ক বেশি হয়ে থাকে। সাধারণ দৃশ্যমানে আলোকে এরা সদৃশ্য হয়ে থাকে। তারপর হচ্ছে তরল পরিবাহিতা কম। সংযোজী বন্ধন এবং হচ্ছে যোজনী বন্ধন। তারপর হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়ে থাকে তাদেরকে সংযোজী বন্ধন বলা থাকে। এই যোজনী বন্ধন বলা হয় থাকে। উদাহরণ হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন, তারপর হচ্ছে সিলিকন, জার্মানিয়াম, হিরোকে। তারপর হচ্ছে একটি কার্বন 4টি কার্বনের সাথে সংযোজী বন্ধন আবদ্ধ থাকে। তারপর হচ্ছে সংযোজী বন্ধন গঠনের সাথে হচ্ছে 3টি অধাতব পরমাণুর মধ্যে সংগঠিত হয়ে থাকে। উভয় অধাতব পরমাণু সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করে। সংযোজী বন্ধন সুস্পষ্টভাবে দিকবর্তী হয়ে থাকে। সংযোজী বন্ধন গ্যালাসের বৈশিষ্ট্য হচ্ছে গ্যালাস সাধারণত হচ্ছে শক্ত ও ভঙ্গুর। তারপর হচ্ছে বন্ধন শক্তি সম্পন্ন হয়ে থাকে। তারপর হচ্ছে উচ্চ গণনাঙ্ক, স্থূলাঙ্ক। তারপর হচ্ছে দীর্ঘ তরঙ্গে। তারপর হচ্ছে এরা স্বচ্ছ এবং হচ্ছে কিছু কিন্তু হচ্ছে ক্ষুদ্র তরঙ্গে অস্বচ্ছ হয়ে থাকে। তার হচ্ছে তাপ ও বিদ্যুৎ পরিবেদন নিম্নমানের হয়ে থাকে। এরা হচ্ছে অপরিবাহী হয়ে থাকে, পানিতে দ্রবণীয় হয়ে থাকে। তবে বেনজিন, অ্যালকোহল ও প্যারাফিনের দ্রবণীয় হয়ে থাকে। ধাতব বন্ধন হচ্ছে সংখ্যা: কোনো ধাতুর মধ্যে যে আকর্ষণ বল তার হচ্ছে পরমাণুগুলোকে পরস্পরের সাথে আটকে রাখে তাদেরকে ধাতব বন্ধন বলা থাকে। বৈশিষ্ট্য: আণবিক সমযোজী বন্ধনের তুলনায় ধাতব বন্ধন দুর্বল হয়ে থাকে। তারপর হচ্ছে বন্ধনের প্রকৃতি সমযোজী বন্ধনে কিন্তু অসম্পৃক্ত এবং হচ্ছে অধিক সংখ্যক পরমাণুতে আবদ্ধ থাকে। পরিবর্তন নীতি অনুসারে তার হচ্ছে যতটি ইলেকট্রন থাকার সুযোগ রয়েছে পরমাণুগুলোর মধ্যে ইলেকট্রন ঘনত্ব তার চেয়ে কম হয়ে থাকে। ধাতুর বৈশিষ্ট্য হচ্ছে গলন তাপমাত্রা কম হয়ে থাকে। উচ্চ তাপ এবং বিদ্যুৎ পরিবাহিতা, যান্ত্রিক দৃঢ়তা, এদের উজ্জ্বলতা ভালো এবং উন্নত মানের হয়ে থাকে। মুক্ত ইলেকট্রনের মধ্যে ধাতু পরিবাহী হয়ে থাকে। তার হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল হচ্ছে সংখ্যা হচ্ছে কাছাকাছি অবস্থিত পরমাণু সমূহের এটি এই সার্বজনীন দুর্বল বল আকর্ষণ করে। তার সেই বলকে ভ্যান ডার ওয়ালস বল বলা হয় থাকে। এই বলের ক্রিয়ার ফলে তার হচ্ছে বন্ধন সৃষ্টি হয়ে থাকে তাকে ভ্যান ডার ওয়ালস বন্ধন বলা থাকে। বৈশিষ্ট্য হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন তার হচ্ছে বন্ধন এক প্রকার দুর্বল আন্তঃনাবিক বন্ধন। তার হচ্ছে নিষ্ক্রিয় ভ্যান ডার ওয়ালস তার হচ্ছে উৎকৃষ্ট উদাহরণ। তার হচ্ছে বলার তরলীকরণের মধ্যে মুখ্য ভূমিকা পালন করে। ভ্যান ডার ওয়ালস তার হচ্ছে গ্যালাস নরম এবং নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট এবং হচ্ছে তড়িৎ কুপরিবাহী। ভ্যান ডার ওয়ালস 3 প্রকার হয়ে থাকে। তারপর হচ্ছে ডাবল ডাবল বন্ধন এবং হচ্ছে স্থায়ী ডাবল অণুর মধ্যে যে বন্ধন থাকে উদাহরণ হচ্ছে পানি। ডাবল আবিষ্ট ডাবল, তারপর হচ্ছে স্থায়ী অস্থায়ী ডাবলের মধ্যে যে বন্ধন থাকে। তারপর হচ্ছে আবিষ্ট ডাবল, তারপর হচ্ছে নিষ্ক্রিয় অণুর গ্যাসের অণু। তারপর হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তারপর হচ্ছে সমযোজী বন্ধন হবে। হাইড্রোজেন বন্ধন অনেক দুর্বল হয়ে থাকে, তাই সত্যি অর্থে এদের আণবিক রাসায়নিক বন্ধন বলা যায় না। তারপর হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইডটা, হাইড্রোজেন সায়ানাইডটা, তারপর হচ্ছে অ্যামোনিয়াম ফ্লোরাইডটা এবং হচ্ছে বরফ H2O ইত্যাদি হাইড্রোজেন বন্ধন ক্লাসের উদাহরণ। অপোলার অণু। তারপর হচ্ছে সকল গ্যাস
এবং হচ্ছে নাইট্রোজেন না কার্বন ডাইঅক্সাইড এর অক্সিজেনগুলো একই ধরনের অণু। তারপর হচ্ছে পোলার অণুর মধ্যে রয়েছে পানি, অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড এবং হচ্ছে পোলার অণুগুলোর মধ্যে মধ্যকার বন্ধনকে বলা থেকে দ্বিপল দ্বিপল বন্ধন বলা হয় থাকে। আন্তঃনাভিক বল পদার্থের স্থিতিস্থাপকতা, তারপর হচ্ছে আন্তঃনাভিক দূরত্বের পরিমাণ হচ্ছে 10⁻⁹ হতে 10⁻⁹ আন্তঃনাভিক বল যা হচ্ছে কঠিন পদার্থের অণুগুলোকে পরস্পর হতে দাবদার রাখে, তাদের হচ্ছে মূলত তাড়িৎ বল। আন্তঃনাভিক স্থানের উপর পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়, কঠিন প্রবাহী, তার হচ্ছে প্রবাহী হচ্ছে অসংকোচনীয় প্রবাহী যেমন হচ্ছে তরল, তারপর সংকোচনীয় প্রবাহী যেমন হচ্ছে গ্যাস। অত্যাধিক তাপমাত্রা বায়বীয় পদার্থ সমান সংখ্যক ঘন এবং ঋণাত্মক আয়নের সৃষ্টি করার মাধ্যমে হচ্ছে প্লাজমা অবস্থা সৃষ্টি করে। প্রকৃতির স্বাভাবিক নিয়ম হলো যে কোনো ব্যবস্থা তখনই সমবায় স্থির অবস্থা হবে, তখন স্থিতিশক্তি সর্বনিম্ন হবে। পরমাণুর মধ্যে তখনই বন্ধন করিতে হবে, তখন হচ্ছে পরমাণু সময়ের সংযোগের ফলে সিস্টেমের স্থিতিশক্তি হ্রাস পাইতে হচ্ছে। স্থিতিস্থাপকতা সম্পর্কিত রাশিমালা স্থিতিস্থাপকতা হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বলের ক্রিয়ার আকার বা আয়তন হচ্ছে উপরে পরিবর্তনের প্রচেষ্টা এবং অবস্থার যে ধর্ম বাধা দেয় এবং হচ্ছে প্রযুক্ত বল অপসারিত হলে গুরুর আকার বা আয়তন ফিরে পায়, তাদেরকে স্থিতিস্থাপকতা বলা হয়ে থাকে। তার হচ্ছে ধরুন হচ্ছে লোহা, ইস্পাত, তার হচ্ছে রাবার চেয়ে বেশি স্থিতিস্থাপক হয়ে থাকে। তারপর হচ্ছে নমনীয় বস্তু বা হচ্ছে পূর্ণ প্লাস্টিক বস্তু বা হচ্ছে অস্থিতিস্থাপক বস্তু বিকৃতকারী বল অপসারণের পর যদি বস্তুর অবস্থার পুনঃপ্রাপ্তি না ঘটে তাদেরকে নমনীয় বস্তু বলা থাকে। বাস্তবে পূর্ণ নমনীয় বস্তু পাওয়া যায় না, তবে আটার দোলা, মাটির দোলা প্রভৃতিকে নমনীয় বস্তু হিসেবে ধরা হয়ে থাকে। পুনঃস্থিতিস্থাপক বস্তু কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যদি ওই বল অপসারণ করা হলে তার হচ্ছে বস্তুটি যদি পুরোপুরি পূর্বের আকার ফিরে পায় তবে তাদেরকে পূর্ণ স্থিতিস্থাপক বলা হয়ে থাকে। সাধারণত রাবারকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলা হয়ে থাকে। পূর্ণ দৃঢ় বস্তু কোনো বস্তুর উপর যে কোনো পরিমাণ বল প্রয়োগ করলে যদি তার বিকৃতি বা কায়িক পরিবর্তন না ঘটানো যায় তাদেরকে বস্তুকে পূর্ণ দৃঢ় বস্তু বলা থাকে। ব্যবহারিক কাজে কাঁচ, ইস্পাতকে পূর্ণ দৃঢ় বস্তু হিসেবে ধরা হয়ে থাকে। স্থিতিস্থাপক সীমা প্রযুক্ত বাহ্যিক বলে তারপর হচ্ছে যে সর্বোচ্চ এবং ঊর্ধ্ব সীমা এবং হচ্ছে আহ, পর্যন্ত কোনো বস্তু স্থিতিস্থাপক থাকে তাদেরকে ওই বস্তুর স্থিতিস্থাপক সীমা বলা থাকে। পীড়ন স্থিতিস্থাপকতা সীমা বা অপেক্ষা কম হলেও তাদের বস্তুর উপর এবং হচ্ছে ক্রিয়াশীল হয়ে থাকে, তাদেরকে বস্তুর স্থায়ী বিকৃতি ঘটে। ইস্পাত ও হীরায় তার হচ্ছে আম, স্থিতিস্থাপক সীমা খুব বেশি হয়ে থাকে এবং তার স্থিতিস্থাপক সীমা খুব কম। অসভার ন্যূনতম যে নির্দিষ্ট পরের ক্রিয়ায় তার হচ্ছে বস্তু ভেঙে বা হচ্ছে ছিঁড়ে যায় তাদেরকে অসভার বা হচ্ছে অসভ ওজন বলা থেকে ভঞ্জক ভার বা হচ্ছে অসভ বলা থেকে অসপীড়ন হচ্ছে কোনো একটি বস্তুর একক ক্ষেত্রফলের উপর তার হচ্ছে উপযুক্ত অসহভারকে তার হচ্ছে অসহপীড়ন বলে। অসহপীড়ন যেগুলো হচ্ছে অসহভার বাই হচ্ছে ক্ষেত্রফল যেগুলো এফ বাই এ। সামুদ্রিক ধর্মী বস্তু তারপর হচ্ছে যে সব বস্তুর স্থিতিস্থাপক গুণ সব দিকে সমান থাকে তাদেরকে বলা থাকে সামুদ্রিক ধর্মী বস্তু। তাদের দণ্ড তার ইত্যাদি হচ্ছে সামুদ্রিক ধর্মী বস্তু। তার হচ্ছে অসামুদ্রিক ধর্মী বস্তু হচ্ছে যেসব বস্তুর স্থিতিস্থাপক গুণ সব দিকে সমান নয় তাদেরকে অসমধর্মী দিকে বস্তু বলা থাকে। অ্যানিসোট্রপিক বডি, তারপর হচ্ছে সৈন্তব লবণ এবং হচ্ছে কোয়ার্টজ ইত্যাদি অসমধর্মিক লবণ। তার হচ্ছে সবচেয়ে স্থিতিস্থাপক বস্তু কোনটি, উত্তর হচ্ছে বি লোহা। তার হচ্ছে বিকৃতি হচ্ছে সংজ্ঞা কোনো একটি বস্তুর উপর বল প্রয়োগে তার হচ্ছে এর একক মাত্রায় যে পরিবর্তন ঘটে তাদেরকে বিকৃতি বলা থাকে। রাশি স্কেলার রাশি মাত্রা ও একক তার হচ্ছে একই প্রকার দুইটি রাশির অনুপাত হওয়ায় তার হচ্ছে বিকৃতির কোনো একক মাত্রা ও একক নেই। বিকৃতি মূলত তিন প্রকার হয়ে থাকে: দৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি, টান বিকৃতি, আল বাই হাল। তারপর হচ্ছে ক্রিন্তন বিকৃতি, আকার বিকৃতি, মোচর বিকৃতি, বিবর্তন বিকৃতি। থিটা যেগুলো টান থিটা বাই ই যেগুলো হচ্ছে ডি বাই ডি যেগুলো অপেক্ষিত সরণ বাই হচ্ছে ব্যবধান দূরত্ব তা হচ্ছে আয়তন বিকৃতি যেগুলো হচ্ছে ভি বাই ভি। পীড়ন সংখ্যা হচ্ছে বাহ্যিক বল প্রয়োগের ফলে কোনো বস্তুর বিকৃতি হলে জন্য বস্তুর ভেতর থেকে এটি বাধাদানকারী বলের উদ্ভব ঘটে। তার হচ্ছে কোনো একটি বস্তুর একক ক্ষেত্রফলের লম্বভাবে প্রক্রিয়ামূলক এবং প্রতিক্রিয়ামূলক এই বলের মানকে পীড়ন বলা থেকে ব্যাখ্যা মনে করি কোনো বস্তুর একটি ক্ষেত্রফল এ এবং প্রযুক্ত বল এফ। পীড়ন বা বল ক্ষেত্রফল যেগুলো এফ বাই এ। তারপর হচ্ছে একক এমকেসি পদ্ধতিতে বাইসে পদ্ধতিতে পীড়ন একক হচ্ছে নিউটন পার বর্গ মিটার স্কয়ার অথবা হচ্ছে প্যাসকাল। তারপর হচ্ছে সিজিএস পদ্ধতিতে পীড়ন একক হচ্ছে ডাইন পার বর্গ মিটার সেন্টিমিটার বর্গ সেমি। মাত্রা এম পার এল পার্টি স্কয়ার। তারপর প্রকার ভেদ হচ্ছে পীড়ন তিন প্রকার হতে থাকে। তারপর হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, আকার পীড়ন, বাহ্যিক পীড়ন, বিকর বা হচ্ছে মোচন পীড়ন, তারপর হচ্ছে আয়তন পীড়ন। এসআইএ পদ্ধতিতে পীড়নের একক কোনটি, উত্তর হচ্ছে সি নিউটন পার মিটার স্কয়ার। তারপর হচ্ছে পানি কি 0 ডিগ্রি সেলসিয়াস হতে তার হচ্ছে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে উহার আয়তন হচ্ছে থাকে না। তারপর হচ্ছে চিনির গণনাঙ্ক কোনটি, উত্তর হচ্ছে সি 433 কেলভিন। তারপর হচ্ছে হুকের সূত্র রবার্ট হুক 1678 খ্রিস্টাব্দ এবং হচ্ছে রবার্ট সীমার মধ্যে তার হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত পীড়ন তার বিকৃতিতে সমানুপাতিক হয়ে থাকে, অর্থাৎ পীড়ন সমানুপাতিক হচ্ছে বিকৃতি। পীড়নের যেগুলি হচ্ছে ধ্রুবক গুণ বিকৃতি, তারপর হচ্ছে পীড়ন বা বিকৃতি যেগুলো ধ্রুবক। এই ধ্রুবক স্থিতিস্থাপক গুণাঙ্ক বা হচ্ছে স্থিতিস্থাপক মানাঙ্ক বা হচ্ছে স্থিতিস্থাপক ধ্রুবক বলা হয়ে থাকে। এই ধ্রুবকের মান তার হচ্ছে উপাদান এবং এককের উপর নির্ভর করে তার হচ্ছে তাপমাত্রা বাড়লে এর মান হ্রাস পায়। একক ক্ষেত্রফলের উপর যত গুণ বল প্রযুক্ত হবে বিকৃতি তত গুণ হবে, তারপর স্থিতিস্থাপক গুণাঙ্ক বা হচ্ছে মানাঙ্ক।
স্থিতিস্থাপক সীমার মধ্যে দিয়ে কোনো বস্তু তা হচ্ছে বিরান ও বিকৃতির অনুপাত এটি ধ্রুবক সংখ্যা হয়ে থাকে। এই ধ্রুবক সংখ্যাকে এটা হচ্ছে বস্তু উপাদান স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা থাকে। আন্তর্জাতিক বল বেশি হলে তবে স্থিতিস্থাপক গুণাঙ্কের মানও বেশি তত বেশি হবে। তারপর স্থিতিস্থাপক গুণাঙ্ক তার হচ্ছে যেগুলো বিরান বাই বিকৃতি, তারপর রাশি যেগুলো হচ্ছে স্কেলার ক্ষেত্রেও স্কেলার রাশি, তারপর রাশি হচ্ছে এম্পার এল পার্টি স্কোয়ার, তার হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, তার হচ্ছে প্যাসকাল, তার হচ্ছে প্রকার বাই স্থিতিস্থাপক গুণাঙ্ক 3 প্রকার হয়ে থাকে। দৈর্ঘ্য বাই অঙ্ক, তারপর হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, তার হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এল বাই এ এল, তারপর হচ্ছে দৃঢ়তা বা হচ্ছে কিন্তু বা হচ্ছে কাঠিন্য গুণাঙ্ক এন ইকুয়াল টু হচ্ছে বাই এ থিটা, তার হচ্ছে আয়তন গুণাঙ্ক কে ইকুয়াল টু এফ বি বাই এ বি ইকুয়াল টু পি ভি বাই ভি, তার হচ্ছে যেহেতু কঠিন পদার্থের জিনিস আঁকা থাকে কিন্তু দৃঢ়তার গুণাঙ্ক শুধু কঠিন পদার্থের বৈশিষ্ট্য হয়ে থাকে, তার হচ্ছে কঠিন তরল এবং গ্যাসের সবারই আয়তন থাকায় তার হচ্ছে আয়তন গুণাঙ্ক, এবং এটি সাধারণ বৈশিষ্ট্য হয়ে থাকে তার হচ্ছে বায়ু পদার্থের শুধু আয়তন গুণাঙ্ক রয়েছে সংক্রামতা, তার হচ্ছে কোনো বস্তু চারদিক থেকে সমান চাপ প্রয়োগ করলে তার হচ্ছে বস্তুটির আয়তন কমে যায়, বস্তুর এই ধর্মকে সংক্রামতা বলা থাকে। তার হচ্ছে কঠিন ও তরল পদার্থের তুলনায় গ্যাসের সংক্রামতা অনেক বেশি হয়ে থাকে। গাণিতিক সংখ্যা তার হচ্ছে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি গিয়ে সংক্রামতা বলা থাকে। সংক্রামতা ইজিক্যাল হচ্ছে 1 বাই আয়তন গুণাঙ্ক ইজিক্যাল হচ্ছে আয়তন বিকৃতি পাইছে ইজিক্যাল হচ্ছে আয়তন পীড়ন, তারপরে সি ইজিক্যাল টু আই বাই কে, তার হচ্ছে টেল ভি বাই পিভি। কখনো কখনো তার হচ্ছে আয়তন গুণাঙ্ককে অসংক্রামতা বলা থাকে। তার হচ্ছে স্থিতিস্থাপকতা বিভব শক্তি হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির ফলে কৃতকাজ ইকুয়াল টু হাফ গুণ হচ্ছে দৈর্ঘ্য প্রযুক্ত বল গুণ হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির ফলে তার হচ্ছে কয়াতনের সঞ্চিত শক্তি হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি, তার হচ্ছে পজনের অনুপাত। সাইমন পজন দেখান যে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুবক সংখ্যা। এই ধ্রুবক সংখ্যাকে বস্তুর উপাদান পজনের অনুপাত বলা থেকে। পজনের অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয় থাকে। পজনের অনুপাত সিগমা যেগুলো হচ্ছে পার্শ্ব বিকৃতি বা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি যেগুলো হচ্ছে এল ডেল আর বা হচ্ছে আর ডেল এল। তার হচ্ছে পজনের অনুপাত কেবলমাত্র কঠিন পদার্থের বৈশিষ্ট্যই হয়ে থাকে। তারপর হচ্ছে সিগমার মান হচ্ছে -1 সিগমা, তারপর হচ্ছে লেস দেন হচ্ছে হাফ, তারপর হচ্ছে বাস্তবে সিগমার ঋণাত্মক মানে সম্ভব নয়। সিগমার বাস্তব সীমা হচ্ছে 0 থেকে হাফের মধ্যে থাকে। প্রকৃতপক্ষে সিগমা মান 0.2 থেকে 0.4 এর মধ্যে হয়ে থাকে। তারপর অধিকাংশ ধাতুর ক্ষেত্রে সাধারণত এর মান হয়ে থাকে 0.3। মাত্রা একক পজনের অনুপাত দুটি বিকৃতির অনুপাত, তাই এর কোনো মাত্রা ও একক নেই। তার হচ্ছে পজনের অনুপাত স্থিতিস্থাপক গুণাঙ্ক নয়, এটি স্থিতিস্থাপক ধ্রুবক। এই অনুপাত কেবল বস্তুর উপাদানের উপর নির্ভর করে। বিগত বছরের প্রশ্নসমূহ পয়জনের অনুপাত সিগমা হলে নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে এ। সিগমা যেগুলো হচ্ছে পার্শ্ব বিকৃতি বা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতিতে, তার হচ্ছে যেসব বস্তুর উপর স্থিতিস্থাপক ধর্ম বিভিন্ন দিকে বিভিন্ন হয়ে থাকে তাদেরকে বলা থাকে বি। অসমদিকে বস্তু, তারপর যেসব বস্তুর স্থিতিস্থাপক গুণ সব দিকে সমান নয় তাদেরকে বলা থাকে সি অ্যানাইসোট্রপিক বডি। তারপর হচ্ছে স্থিতিস্থাপক ধ্রুবকগুলোর মধ্যে সম্পর্ক হচ্ছে ইয়ং গুণাঙ্ক ওয়াই এবং হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক এন এবং হচ্ছে আয়তন গুণাঙ্ক কে এবং হচ্ছে বজনের অনুপাত সিগমার মধ্যে সম্পর্ক হচ্ছে ওয়াই কে ও সিগমার মধ্যে সম্পর্ক হচ্ছে ওয়াই জিওল হচ্ছে 3 কে ইন্টু 1 - 2 সিগমা, তার হচ্ছে ওয়াই এন ও সিগমার মধ্যে সম্পর্ক হচ্ছে ওয়াই জিওল হচ্ছে 2 ইন্টু 1 প্লাস সিগমা, তার হচ্ছে কে এন ও সিগমার মধ্যে সম্পর্ক সিগমা জিওল 3 কে -2 এন ইকুয়াল টু 6 কে প্লাস 2 এন। ওয়াই কে ও এন তার হচ্ছে 9 বাই ওয়াই হচ্ছে ইকুয়াল হচ্ছে 1 বাই কে প্লাস 3 বাই এন। প্রবাহীর পদার্থ, তারপর হচ্ছে যে সকল পদার্থের তাদের প্রবাহী পদার্থ প্রবাহী যদি অসংলগ্ন হয়ে থাকে, তারপর হচ্ছে আপনাদের বাধা এবং হচ্ছে সান্দ্রতা না থাকে তাদেরকে আদর্শ প্রবাহী বলা থাকে। তার হচ্ছে গ্যাসের উচ্চ সংক্রামক প্রবাহী, তার হচ্ছে প্রবাহীর, তার হচ্ছে সান্দ্র ধর্ম কঠিন পদার্থের গতিতে ঘর্ষণ ধর্মের মতো হয়ে থাকে। তার হচ্ছে যে কোনো বিন্দুতে প্রবাহীটা বেগে যদি সময়ের সাথে তার হচ্ছে অপরিবর্তিত থাকে তাদেরকে প্রবাহের এই গতি কি স্থিতিশীলতা বা অবিচল গতি বলা থাকে, যেমন হচ্ছে ধীরে ধীরে প্রবাহিত স্রোত। প্রবাহের বেগে সময়ের সাথে সাথে যদি অপেক্ষক হয়ে থাকে তাদেরকে অস্থিতিশীল প্রবাহ বলা থাকে, যেমন হচ্ছে সমুদ্রে পৃষ্ঠ পানির প্রবাহ। তার হচ্ছে প্রবাহ বিভিন্ন হতে পারে। সমপ্রবাহ যদি এই সর্বক্ষণ প্রবাহের বেগ ধ্রুব হয়ে থাকে তাদেরকে সমপ্রবাহ বলা থাকে। অসমপ্রবাহ যদি সর্বক্ষণ প্রবাহের বেগকে একই না থাকে তাদেরকে অসম প্রবাহ বলা থেকে। স্থির প্রবাহ যদি সর্বত্র প্রবাহের বেগ সমান থাকে তাদেরকে স্থির প্রবাহ বলা থেকে। যদি সর্বত্র প্রবাহের বেগ সমান না থাকে তাদেরকে অস্থির প্রবাহ বলা হয় থাকে। তারপর হচ্ছে যদি প্রবাহের বিভিন্ন স্তরের পরস্পর সমান্তরাল ছিল তাদেরকে বলা থাকে সমরক প্রবাহ, বিক্ষিপ্ত বা অবিন্যস্ত অশান্ত বিশৃঙ্খল প্রবাহ হচ্ছে যদি প্রবাহ বিভিন্ন স্তরের পরস্পর সমান্তরাল না চলে এবং বরং হচ্ছে গতিতে এবং চাপাত ঘূর্ণির সৃষ্টি হয়ে থাকে তাদেরকে বিক্ষিপ্ত প্রবাহ বলা থাকে। ধারারেখা প্রবাহের বৈশিষ্ট্য হচ্ছে ধারারেখা প্রবাহে গণের গতিপথ সরল বা বক্ররেখা হতে পারে। তার হচ্ছে বক্ররেখার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক তার হচ্ছে প্রবাহ বস্তুর দিক নির্দেশ করে। তার হচ্ছে কণাগুলোর গতি রেখা পরস্পর চিত্র করতে পারে না। তার হচ্ছে বেগ বেশি হলে তার হচ্ছে গতি রেখা কণাগুলো ঘন হয়ে যায়। তার হচ্ছে গতি এই পথের যে কোনো বিন্দুতে তার হচ্ছে সবসময় তার হচ্ছে বেগে চাপ এবং ঘনত্ব অপরিবর্তিত থাকে। ধারারেখীয় প্রবাহের উদাহরণ হচ্ছে মাছের দেহ, তার হচ্ছে এরোপ্লেন, জেট প্লেন, তার হচ্ছে বুলেট ট্রেন, তার হচ্ছে রেসিং মোটর গাড়ি। তার হচ্ছে বিক্ষিপ্ত প্রবাহের বৈশিষ্ট্য হচ্ছে প্রবাহের স্তরগুলো পরস্পর সমান্তরাল হয় না। বিক্ষিপ্ত প্রবাহে তার হচ্ছে চলমান প্রবাহীরা তার হচ্ছে কণাগুলোর বেগে বিভিন্ন হয়ে থাকে। তার হচ্ছে বেগে বেশি হলে তার হচ্ছে গতিরেখাগুলো ঘূর্ণিপাকের মতো হয়ে থাকে। বিক্ষিপ্ত প্রবাহ সর্বদা অসন্ত প্রবাহ হয়ে থাকে।
তার হচ্ছে রেনল্ডের সংখ্যা আর ই হচ্ছে 2000 থেকে 3000 মধ্যে হলে তার হচ্ছে ধারারেখা এবং বিক্ষিপ্ত প্রবাহে পরিবাহিত হয়ে থাকে। সংকট বেগ তারপর হচ্ছে সর্বাধিক যে বেগ পর্যন্ত তারপর হচ্ছে তরলের প্রবাহ ধারারেখীয় প্রবাহ বজায় থাকে তাদেরকে বেগে তারপর হচ্ছে সংকট বেগ বলা থাকে। সংকট বেগ এবং সন্ধিবেগ এবং ক্রান্তি বেগের বৈশিষ্ট্য হচ্ছে মোটা নলের ক্ষেত্রে সংকট বেগ কম হয়, তারপর হচ্ছে তরলের ঘনত্ব বেশি হলে সংকট বেগ কম হয়। তারপর হচ্ছে দ্বাদশ তরলের ক্ষেত্রে অর্থাৎ সান্দ্রতা এটাই 0 হলে তারপর সংকট বেগ 0 হয়ে থাকে। এই ক্ষেত্রে প্রবাহ সর্বদা অশান্ত হয়ে থাকে। তারপর হচ্ছে এই সংকটকে ভিসি দ্বারা প্রবাহ করা হয়ে থাকে। তারপর হচ্ছে প্রান্তিক বেগ বা চন্দ্র বেগ তারপর হচ্ছে কোনো তরলের মধ্যে দিয়ে গতিশীল কোনো বস্তুর স্থির বেগকে প্রান্তিক বেগ বলা থাকে। তারপর হচ্ছে যেমন বাড়ির ভিতর দিয়ে শিলার পতন, তার হচ্ছে নদীর এবং হচ্ছে সমুদ্রের ভাতির নিতে তার হচ্ছে ভারী কঠিন বস্তুর পতন, তার হচ্ছে প্রান্তিক বেগে নির্ভরশীলতা হচ্ছে প্রান্তিক বেগকে কোনো নির্দিষ্ট স্থানে তার হচ্ছে তরলের সাধারণত ব্যস্ত সমানুপাতিক হতে ফি সমানুপাতিক অনুবাহী এটা তার হচ্ছে বস্তু ও তরলের ঘনত্বের সমানুপাতিক ফি সমানুপাতিক রো, তার হচ্ছে বরন্ত বা গোলকের ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক ফি সমানুপাতিক আর স্কয়ার, তার হচ্ছে সান্দ্রতা যে ধর্মের ধরুন তার হচ্ছে প্রবাহী এবং হচ্ছে আপেক্ষিক বেগকে রোধ করার চেষ্টা করে তাদেরকে প্রবাহী সান্দ্রতা বলা থেকে। সান্দ্রতা তার হচ্ছে পদার্থের বিশেষ ধর্ম হতে থাকে। তার হচ্ছে সান্দ্রতা তরল ও বায়বীয় ধর্মের সাধারণ ধর্ম হয়ে থাকে। বিভিন্ন প্রবাহীর সাধারণত বিভিন্ন হতে থাকে যে সান্দ্রতার ক্রম হচ্ছে আলকাতরা সবচেয়ে বেশি হয়ে থাকে তেল, দুধ, পানি। সান্দ্রতাকে কখনো কখনো প্রবাহের আঠাত্ব বা ছন্দস্থ ঘর্ষণ বলা থেকে। সান্দ্রতার জন্য নিউটনের সূত্র বিজ্ঞানী নিউটন তার হচ্ছে অভিমত অনুসারে ধারারেখা প্রবাহের ক্ষেত্রে সান্দ্রতা বল তার হচ্ছে ক্ষেত্রফলের সমানুপাতিক হতে থাকে সমানুপাতিকে। তারপর হচ্ছে সান্দ্রতা বল তার বেগ অবক্রমের সমানুপাতিক হতে থাকে সমানুপাতিক ডিভি বাই ডিওয়াই। তারপর হচ্ছে প্রবাহী দুটি বস্তুর মধ্যে আপেক্ষিক বেগ থাকলে তারপর হচ্ছে প্রবাহের বিপরীত দিকে যে স্পর্শীয় সান্দ্র বল ক্রিয়া করে তাকে নির্দিষ্ট তাপমাত্রার সাথে তার মান এফ এবং প্রবাহী স্তরের ক্ষেত্রফল এবং হচ্ছে তাদের মধ্যকার নতিবেগে ডিভি বাই ডিওয়াই এর সমানুপাতিক হতে থাকে। অর্থাৎ এফ সমানুপাতিক হচ্ছে এ ইন্টু ডিভি বাই ডিওয়াই। তারপর হচ্ছে বা হচ্ছে এ এফ ইজিক্যাল হচ্ছে ইটা এ ডিভি বাই ডিওয়াই। তারপর হচ্ছে সান্দ্রতা বল এফ ইজিক্যাল হচ্ছে ইটা এ তারপর হচ্ছে ডিভি বাই ডিওয়াই। তারপর হচ্ছে সান্দ্রতাকে অনেক সময় হচ্ছে গতীয় সান্দ্রতাঙ্ক বলা থেকে। তারপর হচ্ছে ইটা হলো তারপর হচ্ছে এটি সমানুপাতিক ধ্রুবক। তারপর হচ্ছে মান হচ্ছে প্রবাহের প্রকৃতি এবং হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করে একে নির্দিষ্ট তাপমাত্রা প্রবাহের সান্দ্রতা গুণাঙ্ক এবং হচ্ছে সান্দ্রতা সহগ বলা থেকে। অনিউটনীয় তরল হচ্ছে যে সকল তরল তার সান্দ্রতা সংক্রান্ত নিউটনের সূত্র মেনে চলে তাদেরকে বলা থাকে। যেমন হচ্ছে পানি। অনিউটনীয় তরল যে সকল তরল সান্দ্রতা সংক্রান্ত নিউটনের সূত্র মেনে চলে না, যেমন হচ্ছে তৈল রং, মোবাইল পেন্ট। সান্দ্রতা সহগ বা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক তার হচ্ছে একক অবক্রমে একটি তার হচ্ছে একক ক্ষেত্রফলের উপর দিয়ে যে পরিমাণ সান্দ্রতা বল ক্রিয়া করে থাকে ওই প্রবাহী সান্দ্রতা গুণাঙ্ক বলা থেকে। এই বল তার হচ্ছে প্রবাহীটা স্পর্শক বরাবর ক্রিয়া করে। তার হচ্ছে তাপমাত্রা গ্লিসের সান্দ্রতা সহগ পানির চেয়ে 10⁻³ গুণ বেশি হতে থাকে মাত্রা সমীকরণ অ্যাম্পারেল পার টি। তার হচ্ছে এমকেএস পদ্ধতিতে এবং এসআই পদ্ধতিতে সান্দ্রতা গুণাঙ্কের একক হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। তারপর হচ্ছে অথবা হচ্ছে প্যাসকাল সেকেন্ড। সান্দ্রতার আরেকটি একক হচ্ছে পয়েস। বিজ্ঞানী পয়েসলির নাম অনুসারে পয়েসে বলা থেকে 10 পয়েস ইকুয়াল টু 1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। তারপর হচ্ছে সান্দ্রতাকে অনসাময়িক গতি সান্দ্রতা বলা থেকে 80°C এবং হচ্ছে পানির সান্দ্রতা 0°C এবং 10°C এবং হচ্ছে তাপমাত্রার পানির সান্দ্রতা হচ্ছে গুণাঙ্কের 1/3 অংশ। 20°C তার হচ্ছে পানির সান্দ্রতা 0.01 পয়েস। তার হচ্ছে প্যারাফিন তেলের সান্দ্রতা হচ্ছে 0.02 পয়েস। তারপর হচ্ছে সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব তাপমাত্রা এবং সান্দ্রতা গুণাঙ্কের সম্পর্ক হচ্ছে লগ ইটা ইকুয়াল টু a প্লাস b বাই টি। তারপর হচ্ছে তরল পদার্থ তাপমাত্রা বাড়ালে তার হচ্ছে তরলের সান্দ্রতা হ্রাস পায়। তার হচ্ছে উদাহরণস্বরূপ হচ্ছে 80°C এবং হচ্ছে পানির সান্দ্রতা গুণাঙ্ক 0°C এবং অথবা 10°C তাপমাত্রার সান্দ্রতা গুণাঙ্কের রেখে তৃতীয়াংশের মাত্রা হয়ে থাকে। গ্যাসের তাপমাত্রা বাড়লে গ্যাসের অণুগুলোর মধ্যে সংঘর্ষ বাড়ে এবং হচ্ছে তাই হচ্ছে তাপমাত্রার বৃদ্ধি পেলে তার হচ্ছে সান্দ্রতা বৃদ্ধি পায়। গ্যাসের সান্দ্রতা গুণাঙ্ক এবং হচ্ছে পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক হতে এটা সমানুপাতিক হচ্ছে √T। তারপর হচ্ছে সান্দ্রতা চাপের প্রভাব হচ্ছে তরলের সান্দ্রতা চাপ বৃদ্ধি পেলে তরলের সান্দ্রতা বৃদ্ধি পায়। কোন তেলের সান্দ্রতা এবং হচ্ছে চাপের প্রভাব খুবই লক্ষণীয় থাকে। তারপর হচ্ছে গ্যাসের সান্দ্রতার উপর চাপের কোনো প্রভাব নেই বিজ্ঞানী ম্যাক্সওয়েল। তবে নিম্ন চাপের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম লক্ষ্য করা যায়। সান্দ্রতা বা নিয়মিক প্রভাব তাপমাত্রা বাড়লে হচ্ছে তরলের ক্ষেত্রে কমবে এবং হচ্ছে গ্যাসের ক্ষেত্রে বাড়বে। চাপ বাড়ালে তরলের ক্ষেত্রে সান্দ্রতা বাড়বে এবং হচ্ছে গ্যাসের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। তো আমি তাপমাত্রা বাড়ালে তরলের ক্ষেত্রে সান্দ্রতা কমবে আর গ্যাসের ক্ষেত্রে বাড়বে। সান্দ্রতার প্রয়োজনীয়তা। গতিশীল নৌকা, স্টিমার, লঞ্চ, জাহাজের উপর পানির এবং হচ্ছে গতিশীল মোটর গাড়ি এবং হচ্ছে বিমানের উপর বায়ুর সান্দ্রতাজনিত বাধা লক্ষ্য করে তার হচ্ছে এই সমস্ত যন্ত্রের নকশা তৈরি করা হয়ে থাকে। ফাউন্টেন পেন এবং হচ্ছে কালির সান্দ্রতা ধর্মের উপর ভিত্তি করেই প্রস্তুত করা হয়ে থাকে। শিরা উপশিরা ঈদ দিয়ে তার হচ্ছে রক্ত চলাচল এই ধর্মের উপর হয়ে থাকে। সান্দ্রতার সংক্রান্ত ঘটনাগুলি হচ্ছে শীতল পানির চেয়ে গরম পানিতে সান্দ্রতা পানির গতি দ্রুত হয়ে থাকে। গরম করার ফলে সান্দ্রতা সব কমে যায়। বৃষ্টি ফোঁটা অন্তর্বেগে প্রাপ্ত হয়ে তার হচ্ছে ধ্রুব বেগে পড়তে পারে। তারপর হচ্ছে ঘর্ষণ ও সান্দ্রতার মধ্যে পার্থক্য। ঘর্ষণ সান্দ্রতা।
আম সংস্পর্শ তলগুলির মধ্যে প্রকৃতির উপরে নির্ভর করে। তারপর হচ্ছে সান্দ্রতা তলগুলির সংস্পর্শ তলগুলির এবং হচ্ছে প্রকৃতি ছাড়াও তলগুলির আপেক্ষিক গতির উপর নির্ভর করে। তারপর হচ্ছে ঘর্ষণ এবং হচ্ছে ক্ষেত্রফলের উপর নির্ভর করে। তারপর হচ্ছে সান্দ্রতার ক্ষেত্রে হচ্ছে সান্দ্রতা প্রবাহী তলের উপর ক্ষেত্রফলের উপর নির্ভর করে। তারপর হচ্ছে ঘর্ষণের ক্ষেত্রে হচ্ছে গতির ঘর্ষণ গুণাঙ্ক তলগুলির আপেক্ষিক বেগে নিরপেক্ষ হয়ে থাকে। অপরদিকে সান্দ্রতার ক্ষেত্রে হচ্ছে সাধারণতাঙ্ক তারপর হচ্ছে আপেক্ষিক বেগের উপর নির্ভর করে। তারপর হচ্ছে ঘর্ষণের ক্ষেত্রে হচ্ছে উল্লম্ব প্রতিক্রিয়া বলটা ফলে তারপর হচ্ছে ঘর্ষণের কোনো পরিবর্তন হয় না। তারপর হচ্ছে চাপে প্রয়োগে তরলের সান্দ্রতা বৃদ্ধি পায়। তারপর হচ্ছে দুটি কঠিন বস্তুর আপেক্ষিক গতিকে বাধা দেয়। তারপর হচ্ছে প্রবাহের বিভিন্ন স্তরের আপেক্ষিক গতিকে বাধা দেয়। তারপর সান্দ্রতা স্থির প্রবাহের জন্য ক্রিয়া করে না। তারপর সান্দ্রতা প্রবাহের স্তরের বেগে এবং তলতে দূরত্বের উপর নির্ভর করে। তারপর সান্দ্রতা এবং সান্দ্রতা উভয়ই স্পর্শনীয় বল স্টোকসের সূত্র। তারপর হচ্ছে বিজ্ঞানী স্টোকস প্রমাণ করেছেন না ব্যাসার্ধের কোনো গোলক তারপর হচ্ছে ইটা তরলের ব্যাসার্ধের ভেতর দিয়ে যাওয়ার সময় বিবেগ প্রাপ্ত হলে তারপর হচ্ছে তরলের সাধারণতাঙ্ক গোলকের গতিকে বাধা দানকারী বল এফ ইকুয়াল টু 6 পাই আর ইটা ভি। তারপর হচ্ছে এই বলের প্রবাহের সান্দ্রতাকে সমানুপাতিক হতে হচ্ছে গোলকের বেগের সমানুপাতিক এবং গোলকের সমানুপাতিক হতে স্টোকের সূত্র। তারপর অসীম বিস্তৃতির ক্ষেত্রে প্রবাহের বেলা প্রযোজ্য। তার হচ্ছে যদি গোলকটি অত্যন্ত দ্রুত বেগে চলতে থাকে এবং প্রবাহ এবং স্রোতের গতি না হয় তাহলে এই সূত্র কাটবে না। স্টোকসের প্রান্তিক বেগের সমীকরণ ভি ইকুয়াল টু আর স্কয়ার বাই রো মানে সিগমা ইনটু জি। তারপর হচ্ছে বা হচ্ছে 9 তারপর হচ্ছে প্রান্তিক বেগে হচ্ছে ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক হয়ে থাকে সংকর বেগ এবং রেনল্ডের সূত্র। সংকর বেগ তারপর হচ্ছে তরল পদার্থের বেগে এটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে তারপর হচ্ছে শান্ত এবং অশান্ত বেগে প্রবাহিত হতে খেতে হচ্ছে বেগের এই নির্দিষ্ট সীমাস্ত মানকে সংকর বেগ বলা থাকে রেনল্ডের সূত্র। পরীক্ষালব্ধ ফলাফল থেকে তারপর বিজ্ঞানী রেনল্ড প্রমাণ করেছে কোনো সংকট বেগে নির্ভর করে তরলের সাধারণতাঙ্ক এবং হচ্ছে তরলের ঘনত্ব এবং হচ্ছে যে তল দিয়ে তার হচ্ছে প্রবাহিত হচ্ছে তার ব্যাসার্ধের উপর। রেনল্ডের সূত্র তারপর হচ্ছে সংকেতটা বেগে তরলের সাধারণতাঙ্কের গুণাঙ্ক ভিসি সমানুপাতিক হচ্ছে এটা। তার হচ্ছে সংকট বেগে তার হচ্ছে তরলের ঘনত্ব সমানুপাতিক ভিসি সমানুপাতিক হচ্ছে 1/রো। তার হচ্ছে সংকট বেগে তার হচ্ছে নলের সান্দ্রতার ব্যস্তানুপাতিক হচ্ছে ভিসি সমানুপাতিক হচ্ছে 1/r। তার হচ্ছে সংকট বেগ ভিসি ইকুয়াল সমানুপাতিক হচ্ছে ইটা বাই রো আর। তার হচ্ছে ভিসি ইকুয়াল টু আর ই বাই হচ্ছে ইন্টু হচ্ছে ইটা বাই রো আর। আর ই ইকুয়াল হচ্ছে রেনল্ডসের সংখ্যা এটি ধ্রুবক। তার হচ্ছে এর কোনো মাত্রা বাহ্যক নেই। তার হচ্ছে খুব সরল নলের ক্ষেত্রে আর ই ইকুয়াল হচ্ছে 1000। তারপর হচ্ছে আর ই যদি 2000 চেয়ে কম হয়ে থাকে তরল প্রবাহ তারারেখা হবে। তারপর হচ্ছে আর ই যদি 2000 থেকে 3000 হয়ে থাকে তারপর হচ্ছে তরল প্রবাহের ক্ষেত্রে তারারেখা বিক্ষিপ্ত প্রবাহে রূপান্তরিত হচ্ছে। আর ই যদি 3000 চেয়ে উপরে হয়ে থাকে পুরোপুরি বিক্ষিপ্ত প্রবাহে পরিণত হবে। তার হচ্ছে বিশ্বরণের ক্ষেত্রে হচ্ছে কোনো তরল পৃষ্ঠে যদি এটি সরল রেখা কল্পনা করা হয় থাকে তাহলে উক্ত রেখার প্রতি হচ্ছে একক দূরত্বে তার হচ্ছে রেখার উভয় পাশে যে রেখার সাথে লম্বভাবে এবং স্পর্শকের রূপে তারপরে হচ্ছে রেখার উভয় পাশে তার হচ্ছে ক্রিয়া করে তার হচ্ছে ওই তরলের পৃষ্ঠটান বা তরল টান বলা থেকে তার হচ্ছে সমীকরণ পৃষ্ঠটান এবং হচ্ছে বল ধরিয়ে যেগুলো টি যেগুলো বাই এল। মাত্রা একক হচ্ছে এমকেএস পদ্ধতিতে এসআই পদ্ধতিতে পৃষ্ঠটানের নিরপেক্ষ একক হচ্ছে নিউটন পার মিটার। তারপর হচ্ছে পৃষ্ঠটান একটি প্রাকৃতিক রাশি হয়ে থাকে মাত্রা হচ্ছে এম পার টি স্কোয়ার। বৈশিষ্ট্য একটি পৃষ্ঠটান তলকে সংকুচিত করার চেষ্টা করে তলের এবং হচ্ছে ক্ষেত্রফল বরাবর চেষ্টা করলে পৃষ্ঠটানা তা প্রতিরোধ করার চেষ্টা করে। তরলের পৃষ্ঠটানের প্রভাবকারী বিষয় হচ্ছে দূষিতকরণ চর্বি তেল এবং হচ্ছে তরল দূষণ এবং হচ্ছে পৃষ্ঠটান হ্রাস পায়। তার হচ্ছে দ্রবীভূত বস্তুর উপস্থিতি হচ্ছে অজৈব পদার্থ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান বৃদ্ধি পাবে এবং জৈব পদার্থ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান হ্রাস পায়। তাপমাত্রা বৃদ্ধি পেলে হচ্ছে পৃষ্ঠটান হ্রাস পায়। আবার হচ্ছে যদি তাপমাত্রা হ্রাস করা হয় তাহলে পৃষ্ঠটান বৃদ্ধি পায়। যে তাপমাত্রায় কোনো একটি নির্দিষ্ট তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে থাকে তাদেরকে সংকট তাপমাত্রা বলা থাকে। গলিত তামা এবং ক্যাডমিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম পরিলক্ষিত হয়ে থাকে। শুধুমাত্র অজৈব পদার্থের দ্রবীভূত থাকলে এবং হচ্ছে তাপমাত্রা হ্রাসে এই পৃষ্ঠটান বৃদ্ধি পায়। তারপর হচ্ছে তরলের উপর অবস্থিত মাধ্যম তা হচ্ছে জলীয় বাষ্পের সংস্পর্শে পানির পৃষ্ঠটানের 70 × 10⁻³ নিউটন পার মিটার। তা হচ্ছে বায়ুর সংস্পর্শে থাকলে পানির পৃষ্ঠটান হচ্ছে 72 × 10⁻³ মিটার। তারপর হচ্ছে তরলের মুক্ত এবং হচ্ছে তরলের উপর অন্য কোনো বস্তুর উপস্থিতিতে পৃষ্ঠটান হ্রাস পায়। তা হচ্ছে তড়িৎায়িতকরণ ইলেকট্রিফিকেশন। তারপর হচ্ছে তরলের তড়িৎায়িতকরণের ফলে তা হচ্ছে পৃষ্ঠটান হ্রাস পায়। নিম্নের কোনটি পৃষ্ঠটানের উপর বিস্তার করে? উত্তর হচ্ছে বি চৌম্বকত্ব। পৃষ্ঠটানের উপর কোনটি সঠিক নয়? উত্তর হচ্ছে সি উষ্ণতা বৃদ্ধি পেলে পৃষ্ঠটান বৃদ্ধি পায়। তারপর হচ্ছে নিম্নের কোনটি হচ্ছে তরলের পৃষ্ঠটানের উপর প্রভাব বিস্তার করে? উত্তর হচ্ছে বি। তরলের পৃষ্ঠে তেল জাতীয় পদার্থ ভাসমান থাকলে তার হচ্ছে তরলের পৃষ্ঠটানে কমে যায়। তার হচ্ছে পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব হচ্ছে বিজ্ঞান ল্যাপ্লাস সর্বপ্রথম আণবিক তত্ত্বের তার হচ্ছে তরলের পৃষ্ঠটান ব্যাখ্যা করেন। তার হচ্ছে আণবিক বল দুই রকম হয়ে থাকে। তার হচ্ছে সংশক্তি বল কোহেসিভ ফোর্স এবং সংযুক্তি বল। আসঞ্জন বল তার হচ্ছে অ্যাডিসিভ ফোর্স। তার হচ্ছে শক্তি বল বা হচ্ছে সংযুক্তি বল। তার হচ্ছে একই পদার্থের বিভিন্ন মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে সংশক্তি বল বলা থেকে বলা স্বল্প বলা হতে কঠিন পদার্থের বেলা সর্বাধিক এবং তরল বেলার ক্ষেত্রে অপেক্ষাকৃত কম এবং গ্যাসের বেলা অপেক্ষা কম হয় থাকে। এই বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং সূত্র মেনে চলে। তারপর হচ্ছে আসঞ্জন বল তার হচ্ছে
বিভিন্ন পদার্থের অণুর মধ্যে ভিতর পারস্পরিক আকর্ষণ বলকে আসঞ্জন বল বলা থাকে না বিজ্ঞা বলা তার হচ্ছে দুই অণুর মধ্যে তারপর হচ্ছে ক্রিয়ারত এবং হচ্ছে সংশক্তি এবং হচ্ছে সর্বাধিক যতটুকু দূরত্ব অনুভূত হয়ে থাকে তাদেরকে আন্তরিক পাল্লা পাচানো বিপাল্লা বলা থেকে এই দূরত্বের মান হচ্ছে 10⁻⁹ অথবা হচ্ছে 10⁻⁻⁻ হচ্ছে কোনো একটি অণুকে কেন্দ্র করে আণবিক পাল্লা তার হচ্ছে এটা সমান পাশে নিয়ে তার হচ্ছে এটি গোলক কল্পনা করলে ওই অণুরা প্রভাব গোলক বা পাল্লা গোলক বলা থেকে জানা যায় বিষয় তার হচ্ছে দুইটি তার হচ্ছে অণুর মধ্যে সংশ্লিষ্ট বল 10⁻⁹ তার হচ্ছে দূরত্বের মধ্যে অনুভূত হয়ে থাকে চাপ বৃদ্ধি করলে আন্তরিক বল বৃদ্ধি পায় তার হচ্ছে সংশ্লিষ্ট বল তার হচ্ছে দূরত্বের বর্গের বিশ্রামতি হতে বিশেষ শক্তি বা তল শক্তি তার হচ্ছে কোনো একটি তলের তার হচ্ছে এ এবং এর একক বৃদ্ধি করতে তার হচ্ছে যে পরিমাণ কাজ সাধিত হয়ে থাকে তাকে ওই তলের তার হচ্ছে বিশেষ শক্তি বলা থাকে তার হচ্ছে বিশেষ শক্তি ই হলো ডব্লিউ বাই হচ্ছে ডেলে তার হচ্ছে মাত্রা সংখ্যা এম্পার টি স্কোয়ার তার হচ্ছে এম কেস বাই সে একক হচ্ছে জুল পার মিটার স্কোয়ার তার হচ্ছে জুল পার মিটার স্কোয়ার ইকুয়াল হচ্ছে নিউটন মিটার পার মিটার স্কোয়ার তার হচ্ছে নিউটন পার মিটার তার হচ্ছে বিশেষ টানের একক তার হচ্ছে কোনো বিশেষ শক্তির ই এবং হচ্ছে সংখ্যাগত তরলের পৃষ্ঠ টান ই হলো টি তার হচ্ছে পৃষ্ঠ টান শক্তির বৈশিষ্ট্য তার হচ্ছে তরলের পৃষ্ঠের তার হচ্ছে একক ক্ষেত্রফল বৃদ্ধি হতে যে কাছে করা হয় থাকে তার বিশেষ শক্তি পাই মাপ বলা থাকে তার হচ্ছে এই কাছে মুক্ত পৃষ্ঠে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে পরম শূন্য তাপমাত্রায় তার হচ্ছে পৃষ্ঠ শক্তি এবং হচ্ছে পৃষ্ঠ টানের সমান হতে পরম শূন্য তাপমাত্রা ছাড়া তার হচ্ছে অন্য কোনো পৃষ্ঠ শক্তি এবং হচ্ছে পৃষ্ঠ টান অপেক্ষা বেশি হয়ে থাকে। স্পর্শকণ সংজ্ঞা কঠিন না তরল বিস্তৃত এবং হচ্ছে বক্র তরলের মধ্যে দিয়ে হচ্ছে অঙ্কিত স্পর্শক কঠিন বস্তুর মধ্যে সে তরলের মধ্যে যে কোনো উৎপন্ন করে তাদেরকে উক্ত কঠিন এবং সে তরলের মধ্যকার স্পর্শকণ বলা থাকে প্রকার ভেদে দুই প্রকার হয়ে থাকে সূক্ষ্ম স্পর্শকণ এবং স্থল স্পর্শকণ সূক্ষ্ম স্পর্শকণ যেসব তরলের হচ্ছে ঘনত্ব কঠিন পদার্থের ঘনত্ব অপেক্ষা কম হয়ে থাকে সেই সব তরল সাধারণত কঠিনকে ভিজায় এসব ক্ষেত্রে স্পর্শকণ সূক্ষ্ম কোনো হয়ে থাকে যেমন সে থিটা 90 ডিগ্রির চেয়ে কম। সাধারণ বিশুদ্ধ পানি এবং হচ্ছে সাধারণ পানি এবং কাচের মধ্যে স্পর্শকণ হচ্ছে 8 ডিগ্রি এবং হচ্ছে বিশুদ্ধ পানি এবং পরিষ্কার কাচের স্পর্শকণ হচ্ছে 0 হয়ে থাকে তা হচ্ছে রূপা পানিটা ভিতরকার স্পর্শকণ হচ্ছে 90 ডিগ্রি। স্থূল স্পর্শকণ যেসব তরলের ঘনত্ব কঠিন ঘনত্ব অপেক্ষা বেশি হয়ে থাকে সেসব তরলকে কঠিনকে ভিজানো হতে ক্ষেত্রে স্পর্শকণ স্থূল কোণ তা হচ্ছে 90 ডিগ্রি বেশি হতে থাকবে অনুসারে পারদ ও কাচের মধ্যে স্পর্শকণ 140 ডিগ্রি হয়ে থাকে। নির্ভরশীলতা তারপর স্পর্শকণ নিম্নগত বিষয়গুলোর উপর নির্ভর করে কঠিন ও তরলের প্রকৃতি হচ্ছে মাধ্যম হচ্ছে উপরিস্থিত মাধ্যমে হচ্ছে কঠিন ও তরলের বিশুদ্ধতা তার হচ্ছে মান হচ্ছে স্পর্শ তরলের সর্বনিম্ন মান 0 ডিগ্রি তারপর সর্বোচ্চ মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে যদি স্পর্শকণ 90 ডিগ্রি কম হয়ে থাকে তাহলে পৃষ্ঠ হবে অবতল, যদি 90 ডিগ্রি বেশি হয়ে থাকে তাহলে পৃষ্ঠ হবে উত্তল। উদাহরণ সাধারণ পানি কাচের ক্ষেত্রে 4 ডিগ্রি, তারপর হচ্ছে বিশুদ্ধ পানি পরিষ্কার কাচের ক্ষেত্রে হচ্ছে 0 ডিগ্রি, তারপর হচ্ছে রূপা পানির ক্ষেত্রে হচ্ছে 90 ডিগ্রি, পারদ ও কাচের ক্ষেত্রে হচ্ছে 40 এবং 139। তারপর স্পর্শকণ নির্ভরশীলতা নিউ এমপি নেচার মিডিয়াম তার হচ্ছে পিউরিটি। তারপর হচ্ছে যদি স্পর্শকণ 90 ডিগ্রি এর কম হয় তাহলে তরলের পৃষ্ঠকোণটি হবে উত্তর হচ্ছে 90 ডিগ্রি কম হলে হবে হচ্ছে অবতল। বিভিন্ন পদার্থের মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে বলা থাকে আসঞ্জন বল। একটি স্টিলের তারপর হচ্ছে একটি স্টিলের ভরের তারের উপর তাপমাত্রা বাড়লে ইয়ংয়ের গুণাঙ্ক হ্রাস পাবে। এটি স্টিলের উপর তারের তাপমাত্রা বাড়ালে ইয়ংয়ের গুণাঙ্ক হ্রাস পাবে তার হচ্ছে 4 মিটার এবং 30.5 মিলিমিটার। এটি স্টিলের 5 কেজি ভরের উপর বৃদ্ধি পাবে হচ্ছে 1.04 × 10⁻⁶। স্থিতিস্থাপকতা সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক নয়? উত্তর স্থিতিস্থাপক গুণাঙ্ক যেগুলো হচ্ছে বিকৃতি বা পীড়ন। তো স্থিতিস্থাপকতা গুণাঙ্কের ক্ষেত্রে তার হচ্ছে নিচের কোনটি সঠিক নয়? উত্তর হচ্ছে চাপ বৃদ্ধিতে সবসময় বস্তু সংকুচিত হয় না। নিম্নের কোনটি স্থিতিস্থাপকতার জন্য সঠিক সমীকরণ ইটাইগুলো হচ্ছে F/A থিটা। তার হচ্ছে নিচের কোনটি স্থিতিস্থাপকতার জন্য সঠিক অ্যালুমিনিয়াম 0.6। স্থিতিস্থাপকতা গুণাঙ্ক সংক্রান্ত নিচের কোনটি সত্য নয়? উত্তর হচ্ছে m/L² তার হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্কের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? পিতল 60%, তামা 20। তার হচ্ছে কোনটি সত্য নয়? এ ও বি দুটি। তার হচ্ছে নিচের কোনটি স্থিতিস্থাপকের জন্য উত্তরটি সত্য? পিতলের আয়তন গুণাঙ্ক হচ্ছে 11 10⁻10 নিউটন পার মিটার স্কয়ার। তার হচ্ছে সান্দ্রতা তাপমাত্রা এবং চাপের প্রভাবের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? হচ্ছে গ্যাসের সান্দ্রতাঙ্ক চাপের উপর নির্ভরশীল। তারপর হচ্ছে এটি ক্ষুদ্রাকার বস্তু, তারপর হচ্ছে এর মধ্যে দিয়ে পড়ছে, তারপর হচ্ছে যে বস্তুর ওজন 0.03 নিউটন হলে তা হচ্ছে বস্তু ক্রিয়াত প্রবলতা 0.01 হলে এবং হচ্ছে এর ক্রিয়ার সান্দ্রতা হবে 0.02 নিউটন। তারপর হচ্ছে প্রবাহী পদার্থের নিম্নে কোন সমীকরণটি সঠিক? উত্তর হচ্ছে F = 6π/v। তারপর হচ্ছে তরলের পিছু টানের পর কোনটি প্রভাব নেই? উত্তর হচ্ছে চাপ। তারপর হচ্ছে জুলনের সূত্র।
জুনের সূত্র কৌশিক নলের তার হচ্ছে কোনো তরলের তার হচ্ছে বিক্ষেপ এবং হচ্ছে অবতলে নলেজটা ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক হতে এটি হচ্ছে জুনের সূত্র এই সমানুপাতিক হচ্ছে 1/r তার হচ্ছে আন্তর্বিকে বল এবং হচ্ছে কৌশিকতার সম্পর্ক সংস্কৃতি বল এই যেগুলো হচ্ছে √2 গুণন হচ্ছে আসঞ্চর বল তার হচ্ছে কৌশিকতা নল তার হচ্ছে অবক্ষেপ এবং অধিক্ষেপ হয় না তলের মুক্ত তল এবং ছাড়াভূমি থাকে এবং স্পর্শকোণ শূন্য এবং হচ্ছে 0 হয়ে যায় তবে সংস্কৃতি বল যখন √2 গুণ আসঞ্চরণ বল হচ্ছে বেশি হলে তার হচ্ছে কৌশিক নলে তলের অপেক্ষা জমা হয়ে থাকে হচ্ছে তলে মুক্ত তল উত্তল হয়ে থাকে এবং স্পর্শকোণ এটা নিচে 90 ডিগ্রির চেয়ে বেশি হয়ে থাকে সংস্কৃতি বল ইস লেস দেন হচ্ছে √2 ইন্টু আসঞ্চরণ বল তার হচ্ছে সিগনালে দিকে থেকে তলে মুক্ত তল তল হতে স্পর্শকোণ শুকোকোণ হতে হচ্ছে থিটা যেগুলো যখন 90 ডিগ্রি কমা থেকে বিশুদ্ধ ব্যবহার হচ্ছে পানিতে তলে পোকামাকড় চলাচল সামনে পায় না তারপর হচ্ছে তলের বৃষ্টিতে তারপর চুই ভেসে থাকে এবং হচ্ছে সাদা তার কাপড় তারপর হচ্ছে পানি কুচি পাতা খেয়ে তারপর হচ্ছে না ভেজানো এবং হচ্ছে অশান্ত সমুদ্রকে পরিষ্কার এবং হচ্ছে কোনো পরিষ্কার এবং মাধ্যম হচ্ছে পানি ছড়িয়ে পড়ে এবং হচ্ছে কিন্তু পারদা ফোটারা ধারণ করে তারপর হচ্ছে কাছে পানির পরিবহন তারপর হচ্ছে ক্রিয়া তারপর সংস্কৃতি বলে এবং হচ্ছে সময় ক্রিয়া বলে তার হচ্ছে পানি পরিবহন হতে পানি দেওয়া যায় তারপর হচ্ছে বৃষ্টি সম্পর্কিত কটি ঘটনা মনে রাখার কৌশল হচ্ছে ছাতা পানি লাগলে তারপর হচ্ছে বোতলের পানি সুন্দর করে ধুতে হবে ছাতা হচ্ছে ছাতা কাপড়ে বৃষ্টিটা পানিতে তারপর হচ্ছে ভিতরে না আসে তারপর হচ্ছে কালি লাগলে হচ্ছে কলমে কালির প্রবাহ করে হচ্ছে উপরে পানিতে নাচানাচি করা তেল আর হচ্ছে তেল ঢেলে সমুদ্রকে শান্ত করা পানি দিয়ে হচ্ছে পানির ওপরে তেলকে ছড়িয়ে পড়া সুন্দর করে ধুতে হবে সেটা পানিতে ভাষা প্রয়োজনীয় সমীকরণ সময় হচ্ছে কোনো বস্তুর উপর আদি মাত্রা এক্স এবং হচ্ছে বলের উপর মাত্রা ওয়াই হলে বিকৃতি y-6/x তারপর হচ্ছে কোনো বিকৃতির বস্তু তারপর হচ্ছে পিরনে চলে এ তারপর হচ্ছে এল দৈর্ঘ্যের কোনো বস্তু রয়ে তারপর হচ্ছে দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগে তারপর হচ্ছে যদি দৈর্ঘ্য বিকার এল হয় তাহলে অন্য দৈর্ঘ্য বিকৃতি L/L ভি আয়তনের তার হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগে তারপর হচ্ছে এর পরিমাণ যদি ভি পরিমাণ কমে যায় তার আয়তন বিকৃতি ছিল V/V তারপর হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক তারপর হচ্ছে ই যেগুলো পরিমাণ বাই বিকৃতি এই বস্তু ছেদের ক্ষেত্রফল এবং এল দৈর্ঘ্য বিশিষ্ট কোনো তারের দৈর্ঘ্য বরাবর এফ বলের মতামত বলে তারপর হচ্ছে যদি এর দৈর্ঘ্য হতে গেলে এর ক্ষেত্রে হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক y ছিল F/A বা হচ্ছে L/L তারপর হচ্ছে FL/AL তারপর হচ্ছে ভি আয়তনের তারপর হচ্ছে কোনো বস্তুর চতুর্দিকে তারপর হচ্ছে লম্বাভাবে বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তু ভি পরিমাণ হ্রাস পায় এবং হচ্ছে যদি বস্তুটির পৃষ্ঠের ক্ষেত্রফল এ হয়ে থাকে তাহলে আয়তনের গুণাঙ্ক বি চলে F/A হচ্ছে V/V তারপর হচ্ছে B/A ইন্টু স্মল ভি কোনো বস্তুর এই ক্ষেত্রফলের জ্যামিতি এ পরিমাণ স্পর্শ বলের প্রয়োগ হতে হলে ব্যবধান কোণ থিটা হয়ে থাকে তাহলে দ্বিতীয় গুণাঙ্ক যেগুলো এটাই ছিল F/A থিটা তারপর হচ্ছে কোনো তারের এল এবং বস্তু ছেদের ব্যাসার্ধ আর সি মাইজগুলো হচ্ছে এল ইন্টু ডেলার বাই আর ডেল এল ডব্লিউ ইকুয়াল টু হাফ ওয়াই এল স্কোয়ার বাই এই ক্যাপিটাল এল বাই ইজগুলো হচ্ছে হাফ এফ এল তারপর হচ্ছে একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি ইজগুলো হাফ ইন্টু F/A ইন্টু L/L যেগুলো হচ্ছে হাফ গুণ হচ্ছে বিরান গুণ বিকৃতি তারপর হচ্ছে এফ যেগুলো ইটা ডিভি বা ডিওয়াই তারপর হচ্ছে এফ যেগুলো 6/r ভি ইটা তারপর হচ্ছে ভিটি যেগুলো 2r স্কয়ার রো এস বাই রো এফ ইন্টু জি বাই স্যার 9 ইটা টি যেগুলো F/L তারপর জি যেগুলো টি তারপর হচ্ছে ডব্লিউ যেগুলো 4 পাই আর স্কয়ার মাইনাস হচ্ছে এনআর স্কয়ার ইন্টু টি তারপর হচ্ছে 4 পাই ইন্টু এনআর স্কয়ার তারপর হচ্ছে মাইনাস আর স্কয়ার তারপর হচ্ছে টি যেগুলো আর রো জি তারপর হচ্ছে প্লাস আর বাই 3 তারপর হচ্ছে 2 cos থিটা এই যেগুলো হচ্ছে আর রো জি এইচ বাই 2 cos থিটা তারপর হচ্ছে 4t বাই আর তারপর হচ্ছে পি যেগুলো 2t আর অষ্টম অধ্যায় পর্যায়ভিত্তিক গতি পর্যায়ভিত্তিক গতি সংজ্ঞা যদি এটি গতিশীল বস্তুকে গতি এমন হয় যে এটি গতিপথের নির্দিষ্ট বিন্দুকে তারপর নির্দিষ্ট সময় পর একই দিক থেকে অতিক্রম করতে তাদেরকে পর্যায়ভিত্তিক গতি বলা থাকে উদাহরণ হচ্ছে সরল দোলকের ঘড়িটির কাটার গতি সূর্যের চারদিকে পৃথিবীর গতি তারপর হচ্ছে স্প্রিংয়ের ঝুলন্ত বস্তুর গতি তারপর হচ্ছে বাধা পাতার গতি গ্রহ উপগ্রহের গতি তারপর হচ্ছে শোলাকের গতি তারপর হচ্ছে পেট্রোল ইঞ্জিনে সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি তারপর হচ্ছে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণার গতি বলা হচ্ছে সরলরেখিক এবং বৃত্তাকার উপবৃত্তাকার জটিল হতে পারে তারপর হচ্ছে প্রকার ভেদ হচ্ছে দুই প্রকার হতে স্থানিক পর্যায়বৃত্তি তারপর হচ্ছে কলাইক পর্যায়বৃত্তি তারপর হচ্ছে স্থানিক পর্যায়ক্রম হচ্ছে তারপর হচ্ছে সংখ্যা হচ্ছে তারপর হচ্ছে যে কোনো বস্তুর পুনরাবৃত্তিক স্থানের সাপেক্ষ হয়ে থাকে তাদেরকে স্থানিক পর্যায়ক্রম বলা হয়ে থাকে তারপর হচ্ছে উদাহরণ হচ্ছে ঘড়ির কাঁটার গতি তারপর হচ্ছে সরল পদার্থের গতি তারপর হচ্ছে কঠিন পদার্থের গ্লাসের মধ্যে অনুকারের গতি তারপর হচ্ছে ডগারটার সাথে তারপর হচ্ছে বাতাসে ধান ক্ষেত্রে ঢেউয়ের গতি তারপর হচ্ছে ইলেকট্রিক পোল তারপর হচ্ছে সূর্যের চারদিকে তারপর হচ্ছে গ্রহগুলোর গতি তারপর হচ্ছে টিলম্ব স্প্রিংয়ের গতি কালিক পর্যায়ক্রম পর্যাবৃত্ত যদি এটি নির্দিষ্ট সময়ের সাপেক্ষে হয় তাদেরকে কালিক পর্যায়ক্রম বলা হয় ঘড়ি কাটার গতি তারপর হচ্ছে হৃৎপিণ্ডের গতি তারপর হচ্ছে সূর্যের গতি পৃথিবীর গতি উপবৃত্তীয় তারপর পর্যাবৃত্ত
তড়িৎ প্রবাহ মাস্টার স্পন্দন গতি বা দোলন গতি কম্পন গতি সংজ্ঞা পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পথে গেলে অর্ধেক সময় কোনো নিচের দিকে বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তাদের গতি স্পন্দন গতি বলা থেকে সরল দোলকের গতি তারপর গিটারের তারের গতি তারপর শব্দ সঞ্চালনের সময় বায়ুর কণার স্পন্দন স্প্রিংয়ের গতি কম্পনশীল শলাকারের গতি এবং কঠিন পদার্থের পরমাণুর স্পন্দন সরল সঞ্চিত গতি বা সরল দোলক গতি কোনো দোলনরত কণার ত্বরণ সমাবস্থান হতে এর দ্রুতের সমানুপাতিক এবং সবসময় সমাবস্থান অভিমুখী হলে এই কণার গতিটিকে সরল সঞ্চিত গতি বলা হয়ে থাকে। সকল সরল সঞ্চিত গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি হলেও সকল পর্যাবৃত্ত গতি সরল সঞ্চিত গতি বা সরল দোলক গতি নয়। তারপর হচ্ছে সরল দোলক সঞ্চিত গতি এবং গতির মধ্যে বল বৈশিষ্ট্য হচ্ছে একটি বিশেষ ধরনের সঞ্চিত কোনো বা দোলন গতি সম্পন্ন কণার বৈশিষ্ট্য। তারপর হচ্ছে এটি নিশ্চিত করার এবং ত্বরণ এবং ক্রিয়াশীল বলের মানে হচ্ছে কণার সরণের সর্বাধিক ত্বরণের এবং কণার উপর ক্রিয়াশীল বলের অভিমুখ সাম্যাবস্থার দিকে গতিশীল হয়ে থাকে অর্থাৎ কণার সরণের বিপরীত দিকে হয়ে থাকে। এই দুই ধরনের গতির ক্ষেত্রে গতিপথ সরলরেখিক হয়ে থাকে এবং এটি একটি পর্যাবৃত্ত এবং স্পন্দনশীল গতি বল তারপর সরল দোলন গতি এবং সরল দোলন গতি বা সরল স্পন্দন গতি বৈশিষ্ট্য হচ্ছে তার ইহাটি পর্যাবৃত্ত গতি বা স্পন্দন গতি তার ইহাটি সম্পর্ক বিপরীতমুখী হয়ে থাকে তারপর এটি সরলরেখা হয়ে থাকে তারপর ত্বরণ সর্বদা সরণের সমানুপাতিক হয়ে থাকে। ত্বরণ সরণের সমানুপাতিক হয়ে থাকে। ত্বরণ বস্তুগণের সমাবস্থানমুখী হয়ে থাকে সরল দোলন তার গতি সম্পন্ন গণ বা বস্তু তার যে মুহূর্তে তাদের সমস্থান করে তাদেরকে গতিবেগ এবং সর্বোচ্চ হয়ে থাকে তারপর সরল দোলন গতি দ্বিতীয় পর্যায়ে তার বিস্তারের উপর নির্ভরশীল হয়ে থাকে গতিপথের মধ্যে অবস্থান এবং সর্বাধিক হয়ে থাকে সরণ সর্বনিম্ন হয়ে থাকে কণাটা সরণকে স্থানে এবং কোসাইনের ফাংশন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে তারপর উদাহরণ হচ্ছে খুব কম বিস্তারের সরল দোলকের গতি তারপর সূচলাকার বাহুর কম্পন তারপর স্প্রিংয়ের উলম্ব কম্পন তারপর গাড়ির ইঞ্জিনের পিস্টনের গতি তারপর সরল চন্দ্রিত গতি এটার ক্ষেত্রে হচ্ছে ত্বরণ এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি ভি ইকুয়াল টু হচ্ছে এ ওমেগা কস ওমেগা টি তারপর ভি ইকুয়াল টু ওমেগা রুট এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার তারপর ত্বরণ আলফা ইকুয়াল হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এক্স তারপর সরল চন্দ্রিত গতির ক্ষেত্রে হচ্ছে সরণ হচ্ছে সর্বোচ্চ বিস্তার এবং সরণীয় হচ্ছে সমাবস্থায় বেগের ক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ সমাবস্থায় তারপর ওমেগা তারপর সমবোচ্চ বিস্তার ত্বরণ হচ্ছে তারপর সর্বোচ্চ বিস্তার ওমেগা স্কয়ার হয়ে তারপর সমস্থান না তারপর গতিশক্তি হচ্ছে সমবস্থায় হাফ কে স্কয়ার তারপর সর্বনিম্ন হচ্ছে সর্বোচ্চ গতি তারপর বিভব শক্তি হচ্ছে সর্বোচ্চ বিস্তার হাফ কে স্কয়ার সর্বনিম্ন হয়ে থাকে সমবস্থায় তারপর সরল ত্বরণ গতির ব্যবহার হচ্ছে অভিযোগ স্তর জি এর মান নির্ণয় করা যায় তারপর পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায় তারপর সময় নির্ণয় করা যায় তারপর সময় নির্ণয় তারপর শীতকালের দোলকের তারের দৈর্ঘ্য কমে এবং ঘড়ির দোলন কমে যায় এবং ঘড়ি দ্রুত চলে তারপর তাপ দৈর্ঘ্য কমে এবং দোলন কমে যার ফলে ঘড়ি দ্রুত চলে অপরদিকে গ্রীষ্মকালে ঘড়ির দৈর্ঘ্য বেড়ে যায় এবং দোলন কালও বেড়ে যায় যার ফলে আস্তে চলে। মেরু অঞ্চলে জি এর মান বেড়ে যায় এবং যার ফলে ঘড়ি ধীরে চলে এবং যার ফলে দোলনকাল কমে যায় এবং ঘড়ি দ্রুত চলে। তারপর সরল দোলন গতির ক্ষেত্রে শক্তি তারপর সরল দোলন গতি সম্পন্ন বস্তুর বিভব শক্তি তারপর সমাবস্থা শূন্য এবং সর্বাধিক এবং কে ইকুয়াল হাফ কে স্কয়ার এবং সর্বোচ্চ গতিশক্তি ইকুয়াল টু সর্বোচ্চ বিভব শক্তি ইকুয়াল মোট শক্তি সর্বাধিক উচ্চতা গতিশক্তি শূন্য এবং বিভব শক্তি সর্বাধিক হয়ে থাকে বি ইকুয়াল জি এইচ তারপর বিভব শক্তি ইকুয়াল গতিশক্তি জন এক্স ইকুয়াল টু এর বাই রুট টু কয়েকটি গুরুত্বপূর্ণ সংখ্যা। পূর্ণ দোলন বা কম্পন তারপর কোনোটি কম্পমান বস্তু যদি এটি বিন্দুতে যাত্রা শুরু করে পুনরায় একই দিকে তারপর বিন্দুতে ফিরে আসলে তারপর যে কম্পন সম্পন্ন হয়ে থাকে তাদেরকে পূর্ণ দোলন বা কম্পন বলা থেকে পর্যায়কাল বা দোলনকাল তারপর কোনো কম্পমান তারপর বস্তুর এটি পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগে তাদের পর্যায়কাল বা দোলনকাল বলা থাকে দোলনকাল টি ইকুয়াল টু টি বাই হ্যান এখানে টি ইকুয়াল পর্যায়কাল বা দোলনকালটা টি ইকুয়াল টু 2 পাই রুট এম বাই কে তারপর সেখানে বড় পর্যায়কাল এবং বলদের সম্পর্ক জনিত সমীকরণ টি ইকুয়াল সময় তারপর চাইনিজ ইকুয়াল কম্পন সংখ্যা কম্পাঙ্ক কোনো কম্পমান বস্তুর তারপর সময় যতগুলো পূর্ণ দোলন সম্পন্ন হয়ে থাকে তাদেরকে কম্পাঙ্ক বলা থাকে কম্পাঙ্ক ইকুয়াল টু এন বাই এফ তারপর এন বাই টি ইকুয়াল ওয়ান বাই টি তারপর ওমেগা বাই 2 পাই তারপর 1 বাই 2 পাই তারপর রুট কে বাই এম তারপর কম্পাঙ্কের একক আছে সেকেন্ড পার সেকেন্ড ফ্রিকোয়েন্সি পার সেকেন্ড তারপর বিস্তার কোনো একটি কম্পমান এবং এর মধ্য অবস্থান থেকে বামে যে সর্বাধিক দূরত্ব অতিক্রম করে তার একে বিস্তার বলা থেকে বিস্তার দুই প্রকার হতে গেলে রৈখিক বিস্তার একে দ্বারা প্রকাশ করা থাকে কণিক বিস্তার একে দ্বারা প্রকাশ করা থেকে কণিক কম্পাঙ্ক সচন্নিত স্পন্দন সম্পন্ন কোনো একক সময় যে দ্রুত অতিক্রম করে তাদেরকে কণিক কম্পাঙ্ক বলা থেকে ওমেগা দ্বারা প্রকাশ করা থেকে ওমেগা ইকুয়াল হচ্ছে 2 বাই টি এই ইকুয়াল হচ্ছে 2 বাই হ্যান বাই বা 2 বাই এফ তারপর টি ইকুয়াল 1 বাই এফ তারপর একক
হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড বা তারপর হচ্ছে দশা হচ্ছে সরল চলন্ত স্পন্দনরত কোনো বস্তু এবং দশা বলতে তা হচ্ছে যে কোনো মুহূর্তের দ্রোণের স্বাভাবিক অবস্থায় বোঝার থেকে এই সময়টা হচ্ছে বস্তু গণনার স্মরণ এবং বেগে এবং ত্বরণ গতির অভিমুখে ইত্যাদি প্রচারণ থেকে সর্বোচ্চ স্মরণা বা দ্রুতি হচ্ছে এক্স ম্যাক্স ইকুয়াল টু এ, তার হচ্ছে বি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ, এম ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে ওমেগা স্কয়ার এ। মধ্যস্থানে ত্বরণ শূন্য হয়ে থাকে, তার হচ্ছে বিস্তারের প্রান্তে বেগ শূন্য হয়ে থাকে, সরল দ্রোণ গতি পর্যায়কাল এবং বিস্তারের উপর নির্ভরশীল নয়। সর্বোচ্চ গতিশক্তি বিস্তারের বর্গের সমানুপাতিক হয়ে থাকে, নিশ্চয় বিস্তারের জন্য তার হচ্ছে মোটর শক্তি ধ্রুব থাকে। তারপর হচ্ছে সরলজনিত গতিশক্তি, তারপর হচ্ছে স্বর্ণনা সমালেখা চিত্র এক্স আর টি, তারপর হচ্ছে সাইন সদৃশ্য হয়ে থাকে। বেগ সমালেখা চিত্র ভিটি কস সদৃশ্য, তারপর হচ্ছে ত্বরণ সমালেখা চিত্র এইটি, তারপর হচ্ছে ঋণাত্মক সাইন সদৃশ্য, তারপর হচ্ছে এল টি স্কোয়ার হচ্ছে লেখচিত্র হচ্ছে মূলবিন্দুগামী একটি সরলরেখা জিটি স্কোয়ার লেখচিত্র হচ্ছে আয়তাকার দ্বিতীয়, তারপর হচ্ছে নিচের কোনটি হচ্ছে সহজনিত গতির বৈশিষ্ট্য নয়। উত্তর হচ্ছে সহজনিত বৈশিষ্ট্য নয়, আছে স্মরণের ব্যস্তানুপাতিক হবে। তারপর হচ্ছে নিচের কোনটি হচ্ছে সহজনিত গতির বৈশিষ্ট্য, উত্তর হচ্ছে ডি সর্বজাবিত গতি। তারপর হচ্ছে নিচের কোনটি হচ্ছে সেকেন্ড লোকের বৈশিষ্ট্য, উত্তর হচ্ছে সি এল ইকুয়াল টু জি বাই পাই স্কোয়ার। তারপর হচ্ছে নিচের কোনটি হচ্ছে সহজনিত গতির ব্যাপক লিনিয়ার সমীকরণ, উত্তর হচ্ছে ডি। তারপর হচ্ছে এ সাইন ওমেগা ডি প্লাস তারপর হচ্ছে কোনটি, তারপর হচ্ছে গতি সম্পন্ন করার বিস্তার 3 সেন্টিমিটার এবং সর্বোচ্চ বেগ 6.24 সেন্টিমিটার পার সেকেন্ড হলে পর্যায়কাল নিচের কত সেকেন্ড হয়ে থাকে, উত্তর হচ্ছে ডি 3.02। তারপর হচ্ছে দশের মধ্যে পার্থক্য এ সাইন ওমেগা ডি প্লাস ডেল্টা, তারপর হচ্ছে বিস্তার হচ্ছে সমানীয় বেগ অংশ, তারপর হচ্ছে দশের অংশ হচ্ছে সমানীয় ভর অংশ। ডেল্টাকে আদি দশা এবং প্রারম্ভিক দশা এবং দশ ধ্রুবক বলা থেকে দুটি সন্নিহিত গতি স্পন্দন এক্স ইকুয়াল টু সাইন ওমেগা টি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, দশ পার্থক্য ইকুয়াল ডেল্টা, তারপর হচ্ছে দশ পার্থক্য ডেল্টা ইকুয়াল থিটা 2 পাই বাই ডেল্টা 2 পাই হ্যান এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে গতির অবস্থা সমান থাকে। এই ধরনের গতি সম্বন্ধে সেটা হচ্ছে ডেল্টা ইকুয়াল টু পাই এবং হচ্ছে ডেল্টা ইকুয়াল টু সেট 1+1 পাই যেখানে 0.1 বিপদ দশা আছে। ডেল্টা ইকুয়াল টু পাই বাই 2 বা 90 ডিগ্রি হয়ে থাকে, তবে দশা কোণার স্পন্দন গতি পরস্পর লম্ব হয়ে থাকে, তবে দশা পার্থক্য ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইকুয়াল হচ্ছে পথ পার্থক্য সমাবস্থায়। তারপর হচ্ছে থেকে এটি সরল ধাতব গতি সম্পন্ন, তারপর হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস √3/2 এ। তারপর হচ্ছে কোণাটির বেগে সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। তারপর হচ্ছে সরল দোলন কথার ক্ষেত্রে ব্যাপক লিনিয়ার সমীকরণ হচ্ছে এম ডি স্কোয়ার বাই ই ডি টি স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস কে এক্স, তারপর হচ্ছে এর মাধ্যমে হচ্ছে কে হলো বল ধ্রুবক। তারপর হচ্ছে জ্যামিতিক সরণ এবং হচ্ছে জ্যামিতিক স্থানাঙ্ক ধর্মের উপর নির্ভর করে। তারপর হচ্ছে কে ইকুয়াল টু বাই এক্স, তারপর হচ্ছে নিউটন পার মিটার, হচ্ছে এম্পার টি স্কোয়ার, তারপর হচ্ছে টি স্কোয়ার বাই এক্স বাই ডি টি স্কোয়ার জল মাইনাস এক্স 0। তারপর হচ্ছে এটা সচন্দিত রেখাটা ব্যবলীন সমীকরণ সরল দোলককে সরল ছন্দিগুলো দোলকের বিচিত্র সুতা হচ্ছে নিহীন হবে বা হচ্ছে বর্ণনা হবে, সুতা পাখির নমনীয় এবং হচ্ছে অপসারণী হবে। তারপর হচ্ছে দোলক পিণ্ড, তারপর হচ্ছে বিধান দৃঢ় অবলম্বন চলতে হবে। দোলকের গতি হবে হচ্ছে সরল ছন্দিত গতি বলব যে ভারী বস্তুর কিছু সরল দোলক তৈরি করে থেকে বলা থেকে জুলম বিন্দু বা নিয়ম বিন্দু যে বিন্দুতে তার মাধ্যমে হচ্ছে ববকে ঝুলানো হয় থাকে চলন বিন্দু বা নিলম্ব বিন্দু বলা থাকে। তারপর হচ্ছে বাচ্চা লোকের দীর্ঘ, তারপর হচ্ছে সরল দৈর্ঘ্যের সূত্র বলে হচ্ছে সরল দৈর্ঘ্য দুর্বল সমান 4টি সূত্র মেনে সূত্রগুলো আবিষ্কার হচ্ছে বিজ্ঞান গেল প্রথম সূত্র হচ্ছে গেল সংখ্যা চিত্র কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দৈর্ঘ্য বরাবর, তারপর হচ্ছে কোনটি সরল দৈর্ঘ্যের বিস্তার হচ্ছে 4 ডিগ্রির মতো হলে তার হচ্ছে প্রতিটি দোলকের জন্য সমান সমান লাগবে। 1482 সালে গ্যালিলিও এই সূত্র আবিষ্কার করেন। তারপর হচ্ছে দোলনকারটি ধ্রুবক হয়ে থাকে। তারপর দ্বিতীয় সূত্র দৈর্ঘ্যের সূত্র, তারপর হচ্ছে 4 ডিগ্রির কম থাকলে তারপর হচ্ছে নির্দিষ্ট স্থানে সরল দৈর্ঘ্যের ক্ষেত্রে দোলন কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূল সমানুপাতিক হতে এটি সমানুপাতিক রুটের। তারপর হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ বাড়লে 2 গুণ বাড়বে, অর্থাৎ 4 গুণ কমালে 2 গুণ কমবে। তারপর তৃতীয় সূত্র হচ্ছে ত্বরণের সূত্র এবং 4 ডিগ্রির মধ্যে থাকলে 10 নির্দিষ্ট দৈর্ঘ্য এবং সরল দৈর্ঘ্যের দোলনখানে এবং সর্বশেষ ত্বরণের মধ্যে বর্গমূল ব্যস্তানুপাতিক হতে এটি সমানুপাতিক চৌমান বেড়ে উঠছে। জি এর মান এবং হচ্ছে দোলনকাল কমবে এবং জি কমলে তারপর হচ্ছে দোলনকাল বাড়বে। তারপর হচ্ছে উভয় ত্বরণ মান বাই 9 গুণ হলে দোলনকাল 3 গুণ হবে, উভয় ত্বরণ মান বাই 4 গুণ হলে দোলনকাল 2 গুণ হবে। তারপর হচ্ছে চতুর্থ সূত্র বা পরের সূত্র হচ্ছে 4 ডিগ্রির মধ্যে, তারপর হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য স্থির থাকলে তারপর হচ্ছে নিঃস্ব স্থানে তারপর সরল দৈর্ঘ্যের দোলনের পর আকৃতি এবং হচ্ছে উপাদানের উপর নির্ভর করেন। তারপর হচ্ছে সূত্রগুলো এক্ষেত্রে লেখা যায় হচ্ছে টি ইকুয়াল টু 2 পাই রুট এল বাই জি। সরল দৈর্ঘ্যের সূত্র বলে সময় দিয়ে ত্বরণকে ভাগ করা, তারপর সময় হচ্ছে সময় সূত্র, তারপর ডি হচ্ছে দৈর্ঘ্যের সূত্র হয় এবং হচ্ছে ত্বরণের সূত্র, তারপর হচ্ছে ভাগ হচ্ছে ভরের সূত্র। তারপর সরল দোলকের দোলনকাল হচ্ছে দোলনকাল বাড়বে হচ্ছে জি এর মান কমবে দোলনকাল। তারপর হচ্ছে খণ্ড খনিতে এবং হচ্ছে তারপর হচ্ছে পাহাড়ের উপরে নিলে দোলকে, তারপর হচ্ছে চন্দ্রপৃষ্ঠে, তারপর হচ্ছে সরল দোলকের মাধ্যমে হচ্ছে এবং এক্ষেত্রে হচ্ছে তারপর হচ্ছে ক্রিয়াশীল জীবন আছে। তারপর হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য বাড়লে তারপর হচ্ছে গ্রীষ্মকালে যেন হচ্ছে গরির এবং হচ্ছে গ্রীষ্মকালে তারপর হচ্ছে দোলকটি পারদপূর্ণ থাকলে এবং হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য বেড়েছে। দোলক মেরু অঞ্চলে তারপর হচ্ছে বিশ্ব অঞ্চলে নিলে তাপমাত্রা বৃদ্ধি পেলে তারপর হচ্ছে ধাতু দ্বারা নির্মিত দোলকের ক্ষেত্রে তারপর হচ্ছে দোলনকাল কমবে। তারপর শীতকাল তাপমাত্রা কমলে তারপর হচ্ছে দোলকপিণ্ড অবস্থা এবং শীতকালে তারপর হচ্ছে দোলক দ্রুত ঘটলে তারপর হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য এবং হচ্ছে মেরু অঞ্চলে নিলে তারপর হচ্ছে জিয়ের মানে কমবে। তারপর হচ্ছে সমতলে
মানে লিফট উপরে চলে, তারপর এর ক্ষেত্রে যেহেতু জি প্লাসে, তারপর হচ্ছে দোলন কাল সীম হবে এবং হচ্ছে দোলককে তারপর হচ্ছে ঘূর্ণায়মান, তারপর হচ্ছে কৃত্রিম উপগ্রহের মধ্যে নিলে, তারপর হচ্ছে দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে দোলন কাল অপরিবর্তিত থাকবে, তারপর হচ্ছে দোলক সমবেগে চলন্ত লিফটে নিলে ভাপা দোলক পিণ্ডে তার হচ্ছে দার্পণ করলে তাদের দোলক পণ্ড ভাপা নিয়ে টলে তারপর হচ্ছে দোলক সীসা দোলক পিণ্ডের প্রভৃতি বিতালে সেটা দোলক পিণ্ড নিলে তারপর হচ্ছে ববের ভর পরিবর্তিত হলে তারপর হচ্ছে টি দোলকের তারপর হচ্ছে ভাপা পিণ্ডটি তারপর হচ্ছে পানি দ্বারা পূর্ণ করলে এবং সেই চিত্রে শীতল হতে পারে বলতে যাবে ধারণকাল প্রথম বিধি পাচ্ছে পরে কমে যাচ্ছে। অনেক বিস্তার 4 ডিগ্রি বেশি টি পাহি রুট এল বাজি তারপর সূত্র প্রযোজ্য হয় না, কারণ হচ্ছে ব্যবহার গতি সরলরৈখিক হয় না, তারপর তরণ সরলমানের সমানুপাতিক হয় না, তারপর দশ সরলরৈখিক চলন না সঞ্চালিত গতি সম্পন্ন হয় না। সেকেন্ড দোলক যে দোলক গাল্লা 2 সেকেন্ড অর্থাৎ হচ্ছে অন্যপ্রান্ত যে 1 সেকেন্ড সময় লাগে তাদেরকে দোলন গাল বলা থেকে। সেকেন্ডের দোলন গাল হচ্ছে ফিজ হলো 1/t, তারপর হচ্ছে এই হলো 0.5 হার্টজ, তারপর হচ্ছে আজাগরি দৈর্ঘ্য হলো এর হলো জি বাই 0.993, তারপর হচ্ছে এল সমান জি, তারপর সরল দোলন গতি বৃত্তাকার গতি সম্পর্ক হচ্ছে সুষম। কণিক দুটো যেতে গতি ছিল মনোমানের ক্ষেত্রে তার হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসের উপর দিয়ে কণাটির অভিক্ষেপে তার সরল দোলন গতি সম্পন্ন হয়ে থাকে, তারপর সরল দোলন গতির কণিক কম্পাঙ্ক আর সুষম গতিটা, তারপর কণিক গতি কি হয়ে থাকে সরল দোলন গতি এবং হচ্ছে সুষম বৃত্তাকার গতি পর্যায়কালে কি হয়ে থাকে সরল দোলন গতির ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ সমান হয়ে থাকে সুষম চন্দ্রিত গতির বৃত্তাকার সম্পর্ক হচ্ছে সুষম কণিক দূরত্বে গতিশীল কোনো কণার ক্ষেত্রে তারপর বৃত্তাকার পথের ব্যাসের মধ্যে দিয়ে অভিক্ষেপ এবং হচ্ছে স্পন্দন গতি সমান হয়ে থাকে সরল চন্দ্রিত স্পন্দন এবং কণিক কম্পাঙ্ক এবং হচ্ছে সুষম বৃত্তাকার কণিক দূরত্ব একই হয়ে থাকে সরল চন্দ্রিত এবং হচ্ছে বৃত্তাকার একই হয়ে থাকে, তারপর সরল চন্দ্রিত গতির ক্ষেত্রে বৃত্তাকার ব্যাসার্ধ সমান হবে। তারপর আছে প্রয়োজনীয় সমীকরণ এফ ইজ 1/t ওমেগা হচ্ছে রুট কে বাই ডি স্কয়ার এক্স বাই টি স্কয়ার ইজ প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার এক্স প্লাস ইজ 0 এক্স ইজ এ সাইন ওমেগা টি প্লাস টি টি ইজ 2 পাই বাই ওমেগা, তারপর হচ্ছে পি ইজ এ ওমেগা রুট এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ভি ম্যাক্স ইজ হচ্ছে ওমেগা এ, তারপর হচ্ছে এ ইজ মাইনাস ওমেগা স্কয়ার এক্স এ ম্যাক্স ইজ হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এ ওমেগা ইজ 2 পাই এফ, তারপর হচ্ছে ইউ ইজ হাফ ই এক্স স্কয়ার, তারপর হচ্ছে ইউ ইজ হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তারপর হচ্ছে এল ইজ এল প্লাস আর, তারপর হচ্ছে টি ইজ 2 পাই রুট এল বাই জি, তারপর হচ্ছে টি 2 বাই টি 1 ইজ রুট এল 2 বাই এল 1, তারপর হচ্ছে টি 1 বাই টি 2 ইজ রুট জি 2 বাই টি 1, তারপর হচ্ছে জি টি প্রাইম বাই টি মাইনাস 1 ইন্টু আর, তারপর হচ্ছে টি 2 বাই রুট ই বাই জি।